আচ্ছা, আমি ইকুইলিব্রিয়ামের ডেট লাস্ট কি দিয়ে শেষ করলাম ক্লাসটা? আগের দিন খাতা না দেখে এটুকু তো মনে থাকা উচিত। আয়নাইজেশন অফ পলিবেসিক অ্যাসিড। গুড। দেখবে আগের দিন আমি একটু রিক্যাপ করি, আগের দিন কি করেছিলাম লাস্ট। আমি তোমাদেরকে লাস্ট দেখালাম অ্যাসিটিক অ্যাসিড আর HCl এরা যদি ডিসোসিয়েট হয়, এদের ডিসোসিয়েশন লেখার টেকনিক আলাদা আলাদা। এর ডিসোসিয়েশনে কি কি প্রোডাক্ট হয়, প্রোডাক্ট সবাই পারে। বলো তো কি কি প্রোডাক্ট হবে HCl এর ডিসোসিয়েশন? ঠিক, H+ আর Cl-। এর ডিসোসিয়েশনে কি কি হবে? এর ডিসোসিয়েশনে হবে CH3COO- আর H+। বলতো একটা জায়গায় ভুল করে বসে আছি ইচ্ছে করে। এই জায়গার চিহ্নটা উভমুখী আর এই জায়গার চিহ্নটা একমুখী। কেন এরকম একমুখী আর উভমুখী চিহ্ন দিই? এখানে একমুখী দেওয়ার কারণ কি? হ্যাঁ, এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য 100% বিয়োজিত হয়, আর এরা বিয়োজিত তড়িৎ বিশ্লেষ্য 100% হয় না। দ্রবণে একসাথে বিয়োজিত অবিয়োজিত সব অংশই থাকে, তাই এরা এদের সাইন দেব একটা অ্যারো আর এরা দুদিকে দুটো অ্যারো। এবার যারা এরকম ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে তাদের জন্য আগের দিন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছিলাম কে এ বলার কারণ কি? আমরা তো এর আগের চ্যাপ্টারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি কেপি কেএক্স দেখেছিলাম, এখানে এ বলার কারণটা কেউ বলুক? অ্যাসিডের জন্য, আর কিছুই না। এটাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি কেপি এর মতোই, অ্যাসিড বলে কে এ লিখেছি। বলতো কে এর ফর্মুলা কি ছিল? কনসেন্ট্রেশন অফ, হ্যাঁ এইভাবে চাইছি বলতে, কনসেন্ট্রেশন অফ CH3COO- তার সাথে H+ বাই কনসেন্ট্রেশন অফ CH3COOH। মনে পড়ে? এবারে আগের দিন আরেকটা অ্যাডিশনাল কাজ করেছিলাম, সেই কাজটা আমি এই পেজে করি। আগের দিন দেখবে আমরা অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন যখন লিখলাম, আরেকবার ডিসোসিয়েশন লিখবো, তোমাদের খাতায় লাস্ট পেজে করাও থাকবে। ইনিশিয়ালি মোল সংখ্যা 0, এটা সি ধরে এগুলো 0 0 ছিল। বিয়োজন মাত্রাকে আলফা ধরেছিলাম। বিয়োজন মাত্রার ইংলিশ কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন, কি পরিমাণ বিয়োজিত হয় তার মাত্রা আলফা দিয়ে প্রকাশ করি। বলতো এর বিয়োজন মাত্রা যদি আলফা হয়, এটা সাম্যাবস্থায় পৌঁছানোর পর এ কতটা অবশিষ্ট থাকে? গুড, এটা অবশিষ্ট থাকে সি মাইনাস সি আলফা। এটা কত? এটা কত? সি আলফা সি আলফা। এটুকু করেছিলাম আগের দিন। তারপরে কে এর একটা ফর্মুলা করেছিলাম। আমরা মানগুলো বসাতে চাই, ফর্মুলা মানে মান বসাতে চাই। এর কারত্ব সি আলফা, এর কারত্ব সি আলফা, সো উপরে বসবে সি আলফা ইনটু সি আলফা। লিখি সি আলফা ইনটু সি আলফা। নিচে কত বসবে? সি মাইনাস সি আলফা। কমন নেই সি, সি কমন নিলে 1 মাইনাস আলফা, সি সি কাটা যায়, সি আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা। এটা কে এর মান আগের দিন এই পর্যন্ত করেছিলাম, আজকে এখান থেকে স্টার্ট। এখানে সমস্যা কি? এরা এতটাই বিদ্যুৎ বিশ্লেষ্য, তোমাদের ধারণা দিই এরা কিরকম বিদ্যুৎ বিশ্লেষ্য। হয়তো দেখা গেল অ্যাসিডিক অ্যাসিডের আলফার মান 0.2%। এবার মানে বুঝি, আলফার মান 0.2%। পার্সেন্ট মানে কি? আরো 100 দিয়ে ভাগ। এবার ভাবো 0.2 কে যদি আরো 100 দিয়ে ভাগ করি, মানটা কত দাঁড়ায়? 0.2 বাই 100 করো, 0.2 বাই 100 কত দাঁড়ায়? 0.002। তাহলে ভাবো এর যদি আমরা একটা নিই, তার মধ্যে 0.002টা ডিসোসিয়েট করে। উল্টো করে ভাবি, আর একটু গভীরে ভাবি, অ্যাসিটিক অ্যাসিড যদি 100টা জলীয় দ্রবণে নিই, তার মধ্যে মাত্র কটা বিয়োজিত হয়? 2টা। ফলে 1 থেকে আলফা বাদ দেয়া বাদ না দেয়া বেসিক্যালি একই কথা। বুঝতে পেরেছো? মানে আমাদের বক্তব্য, আলফা যদি অনেকটা ছোট হয় কম্পেয়ার টু 1, এই লাইনটা মানে বোঝো? আলফা লেস দেন দুবার তিনবার লেস দেন ব্যবহার করার মানে কি? খুবই ছোট, একের তুলনায় খুবই ছোট। তাহলে আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন নেব। অ্যাপ্রক্সিমেশন মানে 1 মাইনাস আলফাটাকে ইগনোর করে 1 লিখবো। এইটুকু তোমরা খাতায় তোলো।
এটার পরে লেখো যদি আলফা লেস দেন 1 হয়, লেখো সবাই। যদি আলফা লেস দেন 1 হয়, লেখো। হ্যাঁ, প্রযোজনী আবার অনেকদিন বাদে, তাই না? আচ্ছা এসো এসো। হ্যাঁ আচ্ছা এসো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এই যে এখানে এসে বসো। তাড়াতাড়ি বসে যাও, তাড়াতাড়ি বসে যাও। এই যে এই মাঝখানে জায়গা আছে, মাঝখানে এসে বসো। সবাই লিখলে? তাকাও। আলফা 1 থেকে অনেক ছোট, আমরা কার জায়গায় 1 লিখতে চাই? আমরা 1 মাইনাস আলফার জায়গায় 1 লিখতে চাই। চলো সমীকরণটা কি দাঁড়ায় লিখি। কে এ সমান সি আলফা স্কয়ার, লিখে দাও কে সমান সি আলফা স্কয়ার। শেষ লেখা। এখান থেকে আমাকে আলফা সমান বের করে দেখাও। আলফা সমান বের করে দেখাও। হ্যাঁ, রুট ওভার কে এ বাই সি। এটাকে একটা বক্সের মধ্যে ফেলো, এটাকে একটা বক্সের মধ্যে ফেলো। এই ফর্মুলাটা মুখস্থ করব, অঙ্ক করতে হবে এখান থেকে। আমি দেখাবো একটা দুটো অঙ্ক এখন। ফর্মুলাটা মুখস্থ করো, বলো মুখে মুখে। কে এর ফর্মুলা কি, না আলফার ফর্মুলা কি? রুট ওভার কে এ বাই সি। আবার বলো আলফা ইকুয়ালস টু, কোনটা কি জিনিস বোঝাই? কে কি জিনিস? সাম্যধ্রুবক। কার? অ্যাসিডটা। মনে রাখবে এই সাম্যধ্রুবকের মান অ্যাসিড টু অ্যাসিড চেঞ্জ হলেও এক একটা অ্যাসিডের ক্ষেত্রে কনস্ট্যান্ট। যেমন অ্যাসিটিক অ্যাসিডের এই সাম্যধ্রুবকের মানটা বলে দিই। অ্যাসিটিক অ্যাসিডে কে এর মান, অ্যাসিটিক অ্যাসিডে কে এর মান 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -5। এই মান কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জন্য সব সময় কনস্ট্যান্ট। ফর্মিক অ্যাসিড হলে আলাদা হবে, কার্বনিক অ্যাসিড আলাদা হবে, অ্যাসিড চেঞ্জ হলে মান চেঞ্জ হবে, কিন্তু এই অ্যাসিডের জন্য এই মান নির্দিষ্ট। এবারে ভাবো এই ফর্মুলার গুরুত্ব কি। তুমি যদি এটার মান জানো, গাঢ়ত্ব যদি আমরা বলে দিই, আমরা আলফা পারবো না? এইটা দিয়ে পরীক্ষা প্রশ্ন দেবে। কে এর মান বলা থাকবে, কে এর মান বলে ওরা গাঢ়ত্ব বলে দিয়ে বলবে তার বিয়োজন মাত্রা কত বের করো। এটা কিন্তু শুধুমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য যারা তাদের জন্যই অ্যাপ্লিকেবল। বলতো তীব্র তড়িৎ বিশ্লেষণের জন্য এই ফর্মুলা কেন প্রয়োজন নেই? কারণ তারা 100% বিয়োজিত হয়, ওদের বিয়োজন মাত্রা বের করার কোনো প্রয়োজন নেই। জলে দিলেই 100% বিয়োজিত হবে। আমাদের দরকার মৃদুরা জলে দিলে কি পরিমাণ বিয়োজিত হয় সেটা বের করব এই দুটো মানকে দেখে। এই সূত্রটা যিনি আবিষ্কার করলেন তার নাম উপরে লেখা আছে, দেখো নামটা কি। এটা কিন্তু বোর্ডে প্রশ্ন আসবে। বইতে লেখা আছে ওসওয়াল্ড। ওসওয়াল্ড ইংলিশ স্পেলিংটা দেখলে মনে হয় ওস্টওয়াল্ড, তো ওস্ট না ওসওয়াল্ড। ওসওয়াল্ড এই ফর্মুলা দেখে ওরা একটা সূত্র বানিয়েছে, ওটাকে বলে ওসওয়াল্ডের লঘুতা সূত্র। আমি ইংলিশে ওটাই লিখলাম ওসওয়াল্ড ডাইলিউশন ল। ডাইলিউশন মানে বাংলায় কি? লঘুতা। এবার সূত্রটা পরীক্ষায় আসবে এবং কিভাবে লিখবো শোনো। তোমরা এই বোর্ডের দিকে তাকাও, এই ফর্মুলা দেখে সূত্রটা বলি। ভালো করে বোঝো, কে যদি কনস্ট্যান্ট হয় আমি ফর্মুলাটাকে স্লাইট মডিফাই করি। দেখো আমি কি লিখতে চাই, আলফা প্রপোর্শনাল টু 1/√c লেখা যায় না? কনস্ট্যান্ট কে তুলে দিলে তো প্রপোর্শনাল লেখাই যায়। প্রপোর্শনালের বাংলা কি গো? সমানুপাতিক। এবার ওসওয়াল্ড কি বলছে, এটা লাইনটা এখান থেকে দেখে দেখে বলবো আমি, তোমরা দেখো। ওসওয়াল্ড বলছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা, এই আলফাটা কি ছিল? বিয়োজন মাত্রা। আবার বলি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা তার গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যাস, সূত্র শেষ। ওসওয়াল্ডের লঘুতা সূত্র মুখস্থ হয়ে গেল। বলো সূত্রটা কি? এই ফর্মুলা লিখবো আর সূত্র বানাবো। বানাও সূত্র। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা তার গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি পারবো না? বলো এবার সূত্র। দাঁড়াও, পেজ সরাই। ওসওয়াল্ডের লঘুতা সূত্র কে বলবে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আর কেউ, আর একজন পেছন থেকে বলো। বর্গের না, বর্গ মানে তো কথাটা আলাদা, বর্গমূল। এই বর্গ আর বর্গমূলের কি পার্থক্য? বর্গ মানে স্কয়ার, বর্গমূল মানে রুট ওভার।
তুমি শিখে √ওভার পরীক্ষার বর্গ দিতে সব শেষ। আচ্ছা ওসওয়াল পারা যাবে না? এবার তুমি যদি বোর্ডে হেডিংটা দেখো, আমি ডাইলুশন ল তো পড়ালাম, ডাইলুশন ল ইজি। আরো কেউ তোমরা একটু আগাও, দিবাকর একটু আগাও, তাহলে পেছনে জায়গা হবে। এবার দেখাও, আমি এখানে একটা স্পেশাল টার্ম লিখেছি, কেস স্টাডি ফর 50% ডিসোসিয়েশন। এটা এক বছর পরে, এক বছর অনেকবার পরীক্ষা এসেছিল। আমি এবার 50%, এবার নেসেসারি না যে পরীক্ষায় 50 আসবে, আমি 50 দিয়ে দেখাবো যে কোনো পার্সেন্টেজ আসলে তার কেস স্টাডি করা সম্ভব। এটা কি জিনিস? আচ্ছা বলো তো, 50% ডিসোসিয়েশন মানে আমি কোন জিনিসটার মান 50% বলে দিয়েছি? আলফা। তো আলফা যদি 50% হয় তাহলে কে এ আর সি এদের মধ্যে সম্পর্ক কি বের করতে বলবে। মুখে মুখে করি, লেখার প্রয়োজন নেই। বলো আলফা 50%, কি করা উচিত? তাহলে আলফার জায়গায় 50/100, এটা যদি 50/100 হয় মানে 1/2, তাহলে কে আর সি এর মধ্যে সম্পর্ক তোমরা বের করবে। তাহলে খাতায় লিখে নাও, এই যে কেস স্টাডি ফর 50% ডিসোসিয়েশন, এটা একা একা তোমরা বাড়িতে বসে বসে করবে। বলো c equals to 4ka, তাহলে পারা সম্ভব? আচ্ছা যদি বলি না কেস স্টাডি ফর 20% ডিসোসিয়েশন, পারবো? আলফার জায়গায় যা পার্সেন্টেজ বলবে আলফার জায়গায় মান বসাবো, অঙ্ক সম্ভব। লাস্ট লাইন, এখানে একটা লিমিটেশন উল্লেখ করেছি। ওসওয়াল্ডের লিমিটেশন কি? কারো কোনো আইডিয়া আছে ওসওয়াল্ডের লিমিটেশন কি হতে পারে? দেখবে শুরুতে হ্যাঁ শুরুতে একটা কথা বলেছি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, তার মানে ওসওয়াল্ড এই ল শুধুমাত্র মৃদুদের জন্য অ্যাপ্লিকেবল, তীব্রদের জন্য অ্যাপ্লিকেবলই না, এটাই হলো লিমিটেশন। তাহলে এই পেজে যা যা পড়াতে চাইছি সবার ক্লিয়ার? লিমিটেশনস কি? ওসওয়াল্ডের ডাইলুশন ল এক লাইনে লিমিটেশন বলো। এই সূত্র শুধুমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, তীব্রদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা বলো দেখি তাহলে, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি সোডিয়াম হাইড্রোক্সাইড এর জন্য ওসওয়াল্ডের সূত্র প্রযোজ্য হবে? কেন না? তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তার মানে তোমার আইডিয়া থাকা দরকার তীব্র কারা মৃদু কারা। চলো আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এর জন্য প্রযোজ্য হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তীব্র না মৃদু? মৃদু, এর জন্য প্রযোজ্য হবে। যারা মৃদু প্রযোজ্য হবে, যারা তীব্র প্রযোজ্য হবে না। বোঝাতে পারলাম? চলো নেক্সট আসি। এই প্রশ্নটাই এখানে দিয়েছি বোর্ডের জন্য, এর উত্তর কিন্তু আমি লিখিনি, আলোচনা করলাম, নিজেরা লিখবে। প্রশ্নটা পড়ো, ওসওয়াল্ডের লঘুতার সূত্রটি কি সব প্রকার তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে প্রযোজ্য হবে? না। কাদের জন্য হবে, কাদের জন্য হবে না? মৃদু তড়িৎ বিশ্লেষ্য এদের জন্য হবে, তীব্রর জন্য হবে না। খাতায় লেখা থাকবে, আজকে কিন্তু আমি লাস্টে চেক করবো, হ্যাঁ আগের দিনে কাজ হয়েছে কিনা। 2 নম্বর প্রশ্ন করি, তার উত্তরটা কি করে করা যায় দেখি একবার। একটাও করে দিন ইচ্ছে করে, এখন সব বাড়িতে করবে। বলছে ওসওয়াল্ডের লঘুতার সূত্র থেকে প্রমাণ করো, প্রমাণ করতে বলছি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা, এই বিয়োজন মাত্রা মানে কি জিনিস? আলফা। তার মানে আমি এখানে আলফার কথা বলতে চাইছি, দ্রবণের গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা তো প্রমাণ আমি করেই দিলাম, পারবো না? ওসওয়াল্ডের লঘুতার সূত্র যেটা প্রমাণ করলাম, ওই যে আলফা একের চেয়ে অনেক অনেক কম, ওই সব করে করে লাস্ট যে সূত্রটা ওইটাই প্রমাণ করতে বলছে। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা ওই দ্রবণের 1 গ্রাম মোল দ্রাব সমন্বিত দ্রবণের আয়তনের বর্গমূলের সমানুপাতিক। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ছাত্ররা শুধু প্রথমটা পারে। আমি মাত্র তোমাদের দেখালাম যে আলফা সমান কি যেন দেখালাম ফর্মুলাটা, √ka/c। এটা সবাই পারে, এটা দিলে ছাত্ররা ভাবে আরে তো শর্টকাট প্রশ্ন, সরাসরি প্রশ্ন। এটা ওসওয়াল্ডের লঘুতার সূত্রটাই দিয়ে দিয়েছে, কিন্তু লাস্ট প্রশ্নটা একটু ডিফারেন্ট। লাস্ট প্রশ্নে কি প্রমাণ করতে বলছি, যে দেখাও যদি দ্রবণে 1 গ্রাম মোল দ্রাব দ্রবীভূত থাকে, 1 গ্রাম মোল মানে কিন্তু 1 মোল, টেনশন নেই, 1 গ্রাম মোল মানে কত? 1 মোল। 1 মোল যদি দ্রবীভূত থাকে তাহলে বিয়োজন মাত্রা মানে আলফা ওই দ্রবণের আয়তনের বর্গমূলের সমানুপাতিক, গাঢ়ত্বের ব্যস্তানুপাতিক, কিন্তু আয়তনের সমানুপাতিক। এটা প্রমাণ করতে বলছি। হবে? বুঝাও কি করে হবে। একদম ডান। এবার ভাবো, গাঢ়ত্ব মানে হচ্ছে মোল বাই আয়তন। বুঝো ব্যাপারটা, রিপিট করি, গাঢ়ত্ব মানে কি? মোল বাই আয়তন। এবার আমি মোল বলে দিয়েছি 1, মোল বলে দিয়েছি কত? 1।
তো মোল যদি তোমার 1 হয় তাহলে 1/v হচ্ছে c এর মান, নিচে আছে c, তুমি c এর জায়গায় বসাচ্ছ 1/v, বসাই c এর জায়গায় 1/v, তাহলে √ka ইনটু নিচে 1/v, ভিটা যাবে না উপরে, তো ভিটা গেল উপরে, উপরে k থাকছে ইনটু v, k তো কনস্ট্যান্ট, তাহলে এই জায়গা থেকে আমরা কি প্রমাণ করলাম, আলফা প্রপোর্শনাল টু √v, হলো না প্রমাণিত? তাহলে এই প্রশ্নটা বোর্ডের জন্য দিলাম, বাড়িতে কিন্তু এটা অবশ্যই খাতায় তুলে রাখবে। ওসওয়াল্ডের ডিরেক্ট সূত্র চাইলে এটা, আর যদি আয়তনের সাথে প্রমাণ করতে বলে গাঢ়ত্বের ব্যস্তানুপাতিক বর্গমূলের, কিন্তু আয়তনের বর্গমূলের সাথে সমানুপাতিক। তাহলে ওসওয়াল্ডের মেইন সূত্র, তার একটা অনুসিদ্ধান্ত দেখলাম। অনুসিদ্ধান্ত মানে বুঝো, সূত্র থেকে কোথায় কোথায় যাওয়া যায় ওদেরকে বলে অনুসিদ্ধান্ত। তাহলে একটা অনুসিদ্ধান্ত যদি জিজ্ঞেস করে পরীক্ষায় ওসওয়াল্ডের লঘুতার সূত্রের একটা অনুসিদ্ধান্ত লেখো, কি লিখবো? বিয়োজন মাত্রা তার 1 মোল দ্রাবক যদি দ্রবীভূত থাকে সেক্ষেত্রে আয়তনের বর্গমূলের সমানুপাতিক। গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ছিল, আয়তনের গাঢ়ত্বের, সরি ভুলভাল বলে দিলাম, তোমরাই বলো, আয়তনের বর্গমূলের সমানুপাতিক। ছাড়লাম, নেক্সট আসো। এটা আরেকটা প্রশ্ন, এর আমার উত্তর লেখা। যাই হোক পড়ি। ওসওয়াল্ডের লঘুতার সূত্রের প্রয়োগের দুটি উদাহরণ দাও। এর প্রয়োগ কি? একটা সরাসরি প্রয়োগ, সূত্রটা আরেকবার লিখি, তোমরা এই লাইন ফাইনগুলো পড়ো না, পড়লে তো দেখে দেখে উত্তর করবে। আলফা সমান √ka/c, এই ফর্মুলা দেখে বলো তো প্রয়োগ কি হওয়া উচিত, মানে এই সাহায্যে কি করা যেতে পারে, ওটাই প্রয়োগ। এক তো বিয়োজন মাত্রা জানা যাবে যদি কে জানা থাকে, উল্টোটাও সম্ভব। যদি কারো আলফা জানা থাকে, সি জানা থাকে, তার কে এটাও বের করা সম্ভব, এটাই প্রয়োগ। তারপরে প্রয়োগের জন্য কিন্তু ওই বাড়িতে মুখস্থের কোনো ব্যাপার নেই, যে ফর্মুলা জানে সে ওখান থেকে দেখে প্রয়োগ বলতে পারবে। চলো দুটো প্রয়োগ আমাকে বোঝাও, লঘুতার সূত্রে দুটো প্রয়োগ বলো, কি বলবো? বিয়োজন মাত্রা মান বের করা সম্ভব, গাঢ়ত্ব আর কে জানা থাকলে, আর সাম্য ধ্রুবকের মানও বের করা সম্ভব। তার মানে কোন অ্যাসিডের যদি আলফা কেউ বলে দেয়, গাঢ়ত্ব বলে দেয়, আমরা কে এর মান অনায়াসে বের করতে পারি। সরি, নেক্সট একটা ছোট্ট অঙ্ক দিয়েছি তোমাদের জন্য, অঙ্কটা করব, যদি দেখো না পারি তাহলে ছেড়ে দিই। একটা তাপমাত্রার কথা বলা, এই যে ব্র্যাকেটে 0.1 নরমাল বললাম, এটা বলতো কি দেয়া আছে, গাঢ়ত্ব মানে নরমালিটি, সি দেয়া, তা আমি পাশে লিখে নেই, আমি সি এর মান বলে দিয়েছি 0.1 নরমাল। একটা কথা বলি, সি এর মান কিন্তু নরমালিটিতে বলা থাকতে পারে, মোলারিটিতে, যা থাক তোমার টেনশন নেই, যা থাকবে তাই বসাবো, ঘাবড়ানোর ব্যাপারে নেই, সি এর মান যা থাকবে তাই বসাবে। বলছে কি দেখো, সি এর মান বলা, জলীয় দ্রবণে সে নাকি 1.3% আয়নিত হয়েছে। 1.3% কি দেয়া আছে বলো? বিয়োজন মাত্রা মানে আলফা, তো লিখলাম আলফার মান দেয়া 1.3%। চাইছে কি, দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব, সরাসরি Ka চাইনি, প্রথমে H+ আয়নের গাঢ়ত্ব চাইছি, তারপরে আবার অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক চাইছি। আমায় তোমরা বলো দুটো জিনিস চাইছি, তো কি কি চাইছি রিপিট করো। একটা H+ এর গাঢ়ত্ব, আরেকটা কি, বিয়োজন ধ্রুবক, মানে সিম্বল কোনটা, Ka। প্রশ্ন পড়ে আগে ছাত্রদের বুঝতে হয় চাইছেটা কি। তাহলে আমি কোশ্চেন মার্ক দিই, কি কি চাইছি। এক, H+ এর আয়নের গাঢ়ত্ব কোশ্চেন মার্ক, আর Ka কোশ্চেন মার্ক। আমার এক মাস্টারমশাই আমাকে অঙ্ক করা শিখিয়েছিলেন এইভাবে, ক্লাস 9 এ থাকতে, ফিজিক্সের সেই মাস্টারমশাই ছিলেন, খুব ভালো স্যার, এখন কল্যাণ ইউনিভার্সিটি রেজিস্ট্রার আছেন। স্যার আমাকে বলতেন অঙ্কটা পড়ে কি কি দেয়া আছে সেটা লিখবি, কি কি চাইছে সেটা লিখবি, তার মাঝখানে কোশ্চেন মার্ক দিবি, তাহলেই বোঝা যাবে যে কি করতে হয়। আমিও এই সাজেশন তোমাদের দেব, যা যা দেয়া আছে ভ্যালু লেখো, যা যা চাইছে কোশ্চেন মার্ক দাও। মাথায় ঢুকছে? এই দেখো কি কি দিয়েছি, ভ্যালু লিখলাম, যা যা চাইছে কোশ্চেন মার্ক দিলাম, এবার এদের মধ্যে সম্পর্ক দেখবো, অঙ্ক করব। তাহলে আমায় বলো প্রথমে আগে এটা বের করি, এটা এখনই হয়ে যাবে। আলফা আছে, সি আছে, কে চাইছে, এদের মধ্যে সম্পর্ক তো শেখালাম, কি সম্পর্ক, আলফা ইকুয়ালস টু √k/c। অঙ্কটা আমি করব না তোমরা করবে, তোমরা করবে, একটা শুধু সাজেশন দেব। আলফাটা যখন বসাবে 1.3% মানে 1.3/100 বসাতে হবে, এটা ছাত্ররা ভুল করে। শুধু 1.3 বসালে অঙ্ক হবে না। বলতো কেন হবে না? শুধু 1.3 তো হবে না, কারণ ওটা পার্সেন্টেজে দেয়া আছে, পার্সেন্টেজে তুললে 1/100 দিয়ে গুণ করতে হয় বা 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে পারা যাবে অঙ্কটা? ছাড়ি। এবার বলো তো
এইচ প্লাস এর গাঢ়ত্ব কি করে বেরোবে? কে এর মান দেয়া থাকলে দেন বুদ্ধি বলি তাকাও। তোমরা যদি আগে দুটো পেজে একটু আসি, আগের পেজে আসলে দুটো জিনিস মাথায় ঢুকবেই। তোমরা যদি অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশনটা ভালো করে ফলো করো, দেখো তো এইচ প্লাস এর নিচে কি লেখা আছে? সি আলফা, ওটাই গাঢ়ত্ব। রিপিট করি, এইচ প্লাস এর গাঢ়ত্ব কত? সি আলফা। আসি এই পেজে আবার, কত নম্বর পেজে ছিলাম গো? 6 না 5? পরেরটা তাকাও তো। এইচ প্লাস এর গাঢ়ত্ব বের করতে বলেছি, আমি গাঢ়ত্ব দেখালাম। গাঢ়ত্ব নিচে কত লেখা ছিল? সি আলফা। ভালো কথা, এবার তাকাও। এইচ প্লাস এর গাঢ়ত্ব সমান সি আলফা। সি জানো না জানো না? কত? 0.1। সি জানি 0.1, আলফা জানি কত? 1.3%। তাহলে 1.3 ইনটু 1/100 অঙ্ক শেষ। এটা এইচ প্লাস এর গাঢ়ত্ব, এককটা হবে নরমাল। বলো বুঝলাম না বুঝলাম না? এই অঙ্ক পরীক্ষায় আসবে বোর্ডে, দায়িত্ব নিয়ে বলছি, তোমরা পারবে কিনা দেখে নাও। অঙ্ক সোজা, ভুল হওয়ার দুটো জায়গা। এক, ছাত্ররা পার্সেন্টেজটা লেখে না, মানে শুধু 1.3 দিয়ে গুণ করে। আর ছাত্রদের এটা মাথায় আসে না যে এইচ প্লাস এর গাঢ়ত্বটা সি আলফা দিয়ে করতে হয়, এটা মাথায় আসে না। এটা কোত্থেকে পেয়েছি? এইচ প্লাস এর গাঢ়ত্ব সি আলফা, ওই যে বিয়োজনের সমীকরণ থেকে। এবার ধরা যাক এই অঙ্কটা আমি করালাম, পরীক্ষায় ডিফারেন্ট অঙ্ক দিলাম, অ্যাটেনশন দিও। এটা কি সরাবো? পরীক্ষায় করলাম কি, অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় আমি একটা NaO অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম। ডেটা সেম রাখলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম। আমি বললাম এর গাঢ়ত্ব 0.1 নরমালি আছে, এর আলফা 1.5% আছে। আমি এবারে OH মাইনাস এর গাঢ়ত্ব বের করতে চাই। বলতো অঙ্কটা পারা উচিত না উচিত না? উচিত। বলতে পারো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন কিভাবে হবে, তাহলে সব মাথায় ঢুকবে। অ্যাসিটিক অ্যাসিড দেখে নিয়েছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ট্রাই হোক, এর বিয়োজন। আচ্ছা আরেকটা কথা, এর মাঝখানে একটা অ্যারো না দুটো অ্যারো? কারণ মৃদু তড়িৎ বিশ্লেষণ। দুটো অ্যারো দিলাম, দুটো অ্যারো দিলে এটা হলো অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস। এর গাঢ়ত্ব সি, জানি না ইনিশিয়ালি। বিয়োজন মাত্রা আলফা, সি ইনটু 1 মাইনাস আলফা, সি আলফা। লক্ষ্য করেছো OH মাইনাস এর গাঢ়ত্ব কত? নিলয় চোখ সব দিকে থাকে, আবার সামনে আনবো। লাস্ট ওয়ার্নিং। তাহলে OH মাইনাস এর গাঢ়ত্ব কত? সি আলফা। সি এর ভ্যালু জানি, আলফা জানি, OH মাইনাস বেরোবে। তার মানে ওসওয়াল্ডের সূত্র অ্যাসিড ডি বেস ডি সবার জন্য একই ফর্মুলাতেই অ্যাপ্লাই হবে। পারা সম্ভব? ছাড়বো, পরে পেয়ে যাবে। এই অঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, এটা তোমাদের বাড়ির কাছে। অঙ্কটা একবার পড়ো, পড়ে দেখো পারবে কি পারবে না। যদি বলো হ্যাঁ স্যার পারবো, ছেড়ে দেবো না। 16 মান। বলো তো এইটা কিসের মান দেয়া? গুড, তাহলে খাতায় কে ইকুয়ালস টু এটা লিখবো। এটা কিসের মান দেয়া? আচ্ছা আগের বার নরমালিটি দিলাম, এবার মোলারিটি। ঘাবড়ানোর ব্যাপার আছে? নেই, সেম অঙ্ক। চাইছি কি? শতকরা বিয়োজন মাত্রা। কি চাইলাম? আলফা। তাহলে আলফা কোশ্চেন মার্ক। আর কি চাইলাম? OH এর গাঢ়ত্ব। OH এর গাঢ়ত্ব ডাইরেক্ট হয়ে যাবে কোন ফর্মুলা? সি আলফা। কিন্তু আলফা কি করে বেরোবে? কে এর সাথে আলফার কি সম্পর্ক জানি? হ্যাঁ, আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ বাই সি। সি জানি, কে জানি, আলফা বেরোবে। আলফা বেরোবে, এখান থেকে OH এর গাঢ়ত্ব বেরোবে। অঙ্কটা ছাড়তে পারি? ছাড়লাম। নেক্সট নতুন কনসেপ্ট দেখো, হেডিং করো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আচ্ছা এতক্ষণ অবধি যেটুকু পড়ালাম ওসওয়াল্ড, কঠিন না সোজা? ওসওয়াল্ড সোজা, ফাইন। বাড়িতে 10 মিনিট পড়বে ওসওয়াল্ড, দেখবে রেডি 10 মিনিট। কিন্তু 10 মিনিট পড়ো। ছাত্ররা কি করে, আজকে আমাদের কি বার? শুক্রবার। তোমরা নিশ্চয়ই রবিবার রাতে পড়বে, হ্যাঁ? ও মশাটা বিরক্ত করছে। রক্ত লেগে গেল হাতে। তোমরা কিন্তু রবিবার রাতে পড়ার চিন্তা ভাবনা করবে না, তার আগে পড়বে। সবাই রবিবার রাতে পড়ে, আমি জানি, তাই না? সত্যি কথা বলো, হ্যাঁ না? এই জানি, যেদিন পড়া থাকে তার আগের দিন রাত্রিবেলা বই নিয়ে বসে, তা করা যাবে না। আজকেই করে ফেলবে, এখান থেকে গিয়ে করে ফেলবে। দেখো
জল লেখো। একদিন আমরা তোমাদের সলভেন্ট সিস্টেম দেখিয়েছিলাম না? ওখানে কি দেখিয়েছিলাম? জল অটো প্রোটোলাইসিস করে। অটো প্রোটোলাইসিস মানে কি? যারা যারা ক্লাসে ছিল তারা জানো যে জল নিজেই একজনকে H+ দেয়, আরেকজন সেই H+ টা গ্রহণ করে। ইকুয়েশনটা এরকম বানিয়েছিলাম। কেউ বলতে পারো ইকুয়েশনটা কি বানিয়েছিলাম? জল প্লাস জল ইকুইলিব্রিয়াম সাইন কি লিখেছিলাম বলো? গুড, লিখেছিলাম H3O প্লাস প্লাস OH মাইনাস, ঠিক না? আমরা এই ইকুয়েশনটাকে একটু সহজ করে লিখব যাতে বুঝতে সুবিধা হয়। বইতে এভাবেই ডিসোসিয়েশন দেখানো আছে। আমি আমার সুবিধার জন্য ডিসোসিয়েশনটাকে স্লাইড চেঞ্জ করলাম, চেঞ্জ করে H+ আর OH মাইনাস লিখলাম। তোমরা কিন্তু ভেবে রেখো H+ জলে কখনোই H+ থাকবে না, ও জলে হাইড্রোনিয়াম ফর্মেই থাকবে। বলতো কেন? একা একা H+ এর অস্তিত্ব নেই। কেন নেই? জলীয় মাধ্যমে কোনোদিন H+ ঘোরে না, জলীয় মাধ্যমে থাকে H3O+। কেন বললাম এরকম কথা? কেউ বলুক। জলের অণুগুলো ওকে ঘিরে থাকবে, ঘিরে হাইড্রোনিয়াম বানাবে। তাহলে এটা লেখার উদ্দেশ্য কি? কমপ্লিকেটেড যাতে না হয়, তোমাদের বুঝতে যাতে সহজ হয় তার জন্য লিখেছি। কিন্তু কেউ যদি তোমায় জিজ্ঞেস করে এই তুই যে এটা লিখলি এটাকে ঠিক, তুমি কি বলবে? যে না ঠিক না। কি লেখা উচিত? হাইড্রোনিয়াম আয়ন লেখা উচিত। তো লিখলি কেন? সহজে বোঝার জন্য লেখা উচিত এইভাবে। আমি ইচ্ছে করে লিখলাম এইভাবে যাতে তোমাদের অসুবিধে না হয়। এবার দেখো ইকুয়েশনটা ইকুইলিব্রিয়ামে আছে। আমরা আগের দিনের আগের চ্যাপ্টার এই চ্যাপ্টারে একটা জিনিস বারে বারে বলছি, ইকুইলিব্রিয়ামে থাকলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে। যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc Kp অ্যাসিডের জন্য দেখেছিলাম Ka। এখানেও ইকুইলিব্রিয়ামের জন্য আমি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আনলাম আপাতত K। সেটা নিচে কি লিখবো সাফিক্সে সেটা পরে ডিসাইড হবে। বলতো K সমান কি লেখা উচিত? কনসেন্ট্রেশন অফ H+ মানে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। কারো কোনো অসুবিধা হচ্ছে? আরেকবার K ইকুয়ালস টু কি লিখবো? Concentration of H plus, concentration of OH minus by concentration of water, ঠিক না? এবার তাকাও, আমি এই ওয়াটারটাকে বাইরে আনতে চাই, আনো ওয়াটারটাকে বাইরে আনতে চাই। আচ্ছা এই কেটার কি নাম জানো? এটাকে বলে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ ওয়াটার। লিখে নাও, বা আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ওয়াটার। জলের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডে যেমন বিয়োজন ধ্রুবক হয়, এটা জলের বিয়োজন ধ্রুবক। লিখে নাও। আচ্ছা যদি পরীক্ষায় সংজ্ঞা আসে জলের বিয়োজন ধ্রুবক কাকে বলে, পারবো? কি লিখবো? বানাও। জলের বিয়োজন ধ্রুবক কাকে বলে? হ্যাঁ তুমি বলবে জলকে বিয়োজিত করলে জল যে ইকুইলিব্রিয়াম সমীকরণটা বানায় সে তার প্রোডাক্টের গাঢ়ত্ব বা এই রিঅ্যাক্ট্যান্টের গাঢ়ত্ব এই অনুপাতকে বলে জলের বিয়োজন ধ্রুবক। নরমাল বিয়োজন ধ্রুবকের যা সংজ্ঞা তোমরা পড়েছো ওটাই এখানে বলবে। এবারে আমি এটাকে বাদিকে আনতে বলেছি। বাদিকে এনে তোমরা নিশ্চয়ই এরকম লিখেছো কে ইনটু জলের গাঢ়ত্ব, ডান দিকে যা আছে থাক H+ আর OH মাইনাস এর গাঢ়ত্ব থাক। এবারে বাদিকটার দিকে তাকাও, খুব ইম্পর্টেন্ট এটা। কে কি জিনিস? তাহলে ধ্রুবক, একটা ধ্রুবক। এবার এই যে জিনিসটা এটা হচ্ছে জলের গাঢ়ত্ব। খুব ইন্টারেস্টিং জিনিস বোঝাই। জল, তোমাদের কি ধারণা জল খুব তীব্র তড়িৎ বিশ্লেষণ না মৃদু তড়িৎ বিশ্লেষণ? কি রকম মৃদু হতে পারে আইডিয়া আছে? অ্যাসিটিক অ্যাসিড মৃদু মানছি। জল ওর চেয়ে তীব্র না ওর চেয়ে মৃদু? ওর চেয়ে বহু 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 গুণ। ভাবো জল অ্যাসিটিক অ্যাসিড খাই আমরা? খাই না। কেন খাই না? মৃদু হলেও ডিসোসিয়েট করে H+ দেয়, ওটা অ্যাসিড, খেলে তোমার ক্ষতি হবে। জল তো সারা জীবন খেয়েই যাচ্ছি, ক্ষতি হয়? তার মানে জলের বিয়োজিত হওয়ার হার অ্যাসিডিক অ্যাসিডের কয়েক লক্ষ ভাগেরও কম। যদি উদাহরণ দেই দেখবে একের পাশে মোটামুটি 7খানা জিরো লিখি, কত হয়? কোটি। কোটি। 1 কোটি জল দিলে একটা বিয়োজিত হয়, তারও কম। 1 কোটি মোল দিলে একটা জল বিয়োজিত হয়। তাহলে বিয়োজন মাত্রা কতটা কম, বুঝতে পেরেছো? ওই জন্য আমরা এখানে বলি জলের যে গাঢ়ত্ব, ভালো করে বুঝবে, জলের যে গাঢ়ত্ব বিয়োজিত হওয়া না হওয়া তাতে ওর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। বুঝলাম? কারণ বললাম না 1 লক্ষ মোল দিলে, 1 লক্ষ না 1 কোটি মোল দিলে তার মধ্যে একটা মাত্র বিয়োজিত হয়। তাই এই গাঢ়ত্বটাও অলওয়েজ কনস্ট্যান্টই থাকে। কি বলতে চাইছি বুঝো? কে কনস্ট্যান্ট? জলের গাঢ়ত্ব কনস্ট্যান্ট। কি কারণে কনস্ট্যান্ট? কারণ বিয়োজন হার এত কম
যে বিয়োজন হওয়া না হওয়া ম্যাটার করে না, গাঢ়ত্ব অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। তো পুরো বাদিক কনস্ট্যান্ট, এই বাদিকটাকে আমরা নাম দেই কে সাফিক্সে ডাব্লিউ, ডান দিক যা আছে তাই থাক। এইটাকে বলে জলের আয়নীয় গুণফল, ইংরেজিতে বলে আয়নিক প্রোডাক্ট। তাহলে ফাইনালি আয়নিক প্রোডাক্টের যে ফর্মুলাটা তোমরা লিখলে এটাকে একটা বক্স করো, আয়নিক প্রোডাক্টের এই ফর্মুলাটাকে বক্স করো, এটা আমরা মুখস্থ করব। পরীক্ষার সংজ্ঞা আসবে, জলের আয়নীয় গুণফল কাকে বলে লেখো। দেখো কাকে বলে বোঝাই আরেকবার। তোমরা বলবে জল বিয়োজিত হয়ে যে ক্যাটায়ন আর অ্যানায়ন বাড়ায় তাদের গাঢ়ত্বের গুণফলকে ওর আয়নীয় গুণফল বলে। ফর্মুলার দিকে তাকাবো, সংজ্ঞা বানাবো, সংজ্ঞা কখনো মুখস্থ করবো না। মুখস্থ করলে তোমার বাড়িতে প্রেসার বাড়বে, ভুলে গেলে সব গেল। বলো জলের আয়নীয় গুণফল কাকে বলে। ফর্মুলা কি জলের আয়নীয় গুণফলের ফর্মুলা? KW সমান concentration of H plus into concentration of OH minus। আচ্ছা যদি জিজ্ঞেস করতাম জলের বিয়োজন ধ্রুবক কি জিনিস, বিয়োজন ধ্রুবক আর আয়নীয় ধ্রুবক কিন্তু এক কথা নয়। বিয়োজন ধ্রুবকের সময় তুমি দেখবে বিয়োজন ধ্রুবক মানে এটা, তার নিচে জলের গাঢ়ত্ব ছিল। আর আয়নিক প্রোডাক্টের সময় শুধুমাত্র আয়নরা ছিল, নিচে কিছু ছিল না। তাহলে বিয়োজন ধ্রুবক আর আয়নীয় ধ্রুবক একই কথা? এই প্রশ্নটা আমি একটু পরে দেব, সেটা আমরা আলাদা করে এক্সপ্লেইন করব। বলো আয়নীয় গুণফলের সংজ্ঞা কি, জলের আয়নীয় গুণফল কাকে বলে? জল বিয়োজিত হয়ে যতটুকু ক্যাটায়ন বা প্রয়োজনে বলতে পারো যতটুকু H প্লাস দেয়, যতটুকু OH মাইনাস দেয় তার গাঢ়ত্বের গুণফলকে ওর আয়নীয় গুণফল বলে। আবার বলো জলের আয়নীয় গুণফল কাকে বলে, পেছন থেকে কেউ একজন। জলের আয়নীয় গুণফল কাকে বলে, খুব তাড়াতাড়ি, দেরি করা যাবে না, বলো। জলের আয়নীয় গুণফল বলে। এবার বিজ্ঞানীরা এই গুণফলটাকে ওরা মেপেছে, এক্সপেরিমেন্টালি মেপেছে। মেপে দেখেছে যদি তোমার রুম টেম্পারেচার 25 ডিগ্রি সি রাখা থাকতো, টেম্পারেচারের কথা কেন বললাম একটু পরে ব্যাখ্যা দেবো, টেম্পারেচার চেঞ্জ হলে মান চেঞ্জ হবে। তো ওরা করেছে কি, টেম্পারেচারকে 25 রেখেছে, রেখে দেখেছে জল ডিসোসিয়েট করে যতটুকু H প্লাস দেয় তার গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার -7 মোলার। আর OH মাইনাস আয়নও ওরা যতটুকু দেয় তার গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার -7 মোলার। দুটো সমান কেন হয় জানো? কারণ জল যদি একটাও বিয়োজিত হয় ও যতটুকু H প্লাস দেবে OH মাইনাস ততটুকুই দেবে, তাই H প্লাস আর OH মাইনাস এর গাঢ়ত্বের মান সমান থাকবে। এখন তোমরা যদি বলো স্যার এই মানটা কোথা থেকে আসলো, এটা আমাদের জানার দরকার নেই। সায়েন্টিস্টরা করেছে ক্যালকুলেশন করে বইতে লিখেছে, আমি এই মানটা মুখস্থ করব। মানটা এখনই মুখস্থ করো, 25 ডিগ্রিতে রাখলে জলের বিয়োজনে H প্লাস কতটা হবে, 10 টু দি পাওয়ার -7 মোলার। কিন্তু তার মানে 1 মোল জলে এতগুলো H প্লাস থাকে, এতগুলো OH মাইনাস থাকে, এত মোলার ওদের গাঢ়ত্ব। OH মাইনাস এর গাঢ়ত্ব এত মোলার। এখন ভাবো এই মানটা যদি আমি KW সমীকরণে বসিয়ে দিই, H প্লাস আর OH মাইনাস এর গাঢ়ত্বের গুণফল বসাই, 10 টু দি পাওয়ার -7 ইনটু 10 টু দি পাওয়ার -7, -7 গুণ করব কত হয়, -14। তোমরা জানো না যে পাওয়ার যোগ হয়ে যায়, সূচকের অঙ্ক পড়েছো না? তাহলে করি 10 টু দি পাওয়ার -14, এই মানটা সবাইকে মুখস্থ করতে হবে। KW এর মান ইউনিভার্সাল এই মান, তবে হ্যাঁ কন্ডিশন আছে, টেম্পারেচার কিন্তু 25 রাখতে হবে। কেন 25 তার ব্যাখ্যা একটু পরে দিই। চলো মানটা মুখস্থ করি, জলের KW এর মান রিপিট কত, 10 টু দি পাওয়ার -14, কত ডিগ্রিতে, 25 ডিগ্রিতে। কেন বারে বারে জানো 25 25 25 বলছি? ধরা যাক তুমি একটা পাত্রে জল দিলে, নিয়ে বার্নার বসিয়ে তাকে হিট করে 50 ডিগ্রি সিতে নিয়ে গেলে। বলে রাখি তাপমাত্রা যদি বাড়াও, তোমরা গ্যাসে পড়েছো, গতিশক্তি বাড়ে। কাইনেটিক এনার্জির একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, K = 3/2 RT, মনে আছে? তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে, গতিশক্তি বাড়লে ডিসোসিয়েশন বাড়ে। দুটো কথা বলেছি, রিপিট করো, কি বললাম? তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে, গতিশক্তি বাড়ালে বিয়োজন বাড়ে, ডিসোসিয়েশন বাড়ে। তাহলে ভাবো জল প্রথমে যেভাবে বিয়োজিত হতো, তুমি 25 থেকে যদি 50-এ নিয়ে আসো, জল বেশি বেশি বিয়োজিত হবে। বেশি বেশি বিয়োজিত হলে এই মানগুলো কি হওয়া উচিত, মানগুলো বেশি বেশি হওয়া উচিত, মানে বাড়া উচিত। এবারে ভাবি আমি 50 ডিগ্রিতে যখন জলকে হিট করলাম, জলের H প্লাস এর মানটা আগের চেয়ে বাড়লো, জলের OH মাইনাস এর মানটাও আগের চেয়ে বাড়লো। এবার ভাবো
আগে ছিল 25-এ জলের H প্লাস এর মান ছিল -7, -7 এর চেয়ে বাড়লে বলতো একটু বেশি মান, -7 এর চেয়ে একটু বেশি মান কত হতে পারে? -6। আমি -6 ধরি আপাতত। আমি ধরলাম 25-এ পরে 50-এ গেলে H প্লাস এর মান 10⁻⁻6। অটোমেটিক্যালি OH এর মান কত হওয়া উচিত? 10⁻⁻6। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, H প্লাস আর OH এর মান কিন্তু সমানই হতে হবে। এবার ভাবো, H প্লাস বেড়ে -6, OH মাইনাস বেড়ে -6। এই অবস্থায় যদি আমি KW এর মান বের করি 10⁻⁻6 ইনটু 10⁻⁻6, তাহলে কত হলো? 10⁻⁻12। তাই আমরা বারে বারে বলি জলের KW এর মান 10⁻14, পাশের সঙ্গে সঙ্গে বলো 25। কারণ তুমি -14 এর পাশে যদি টেম্পারেচার না বলো তাহলে এটা ডাউট আছে যে টেম্পারেচার তো চেঞ্জ হলে KW চেঞ্জ হবে। গল্পটা বোঝা গেছে? তাহলে যদি জিজ্ঞেস করি KW এর মানের পাশে কেন তাপমাত্রা উল্লেখ থাকে, কি বলবো? কারণ তাপমাত্রা পরিবর্তন হলে KW পরিবর্তন হয়। আচ্ছা, এই অবস্থায় আগের বার যখন জলের KW এর মান বলেছিলাম 10⁻14, জলটা নিউট্রাল ছিল না অ্যাসিডিক ছিল? নিউট্রাল। জল অলওয়েজ নিউট্রাল। কেন নিউট্রাল জল? H প্লাস আর OH মাইনাস এর মান সমান। আচ্ছা, এইবার KW এর মান তো বেড়ে গেছে 10⁻12, স্টিল জল কি নিউট্রাল না অ্যাসিড? জল স্টিল নিউট্রাল। কেন? কারণ এবারও H প্লাস আর OH মাইনাস এর মান সমান। তার মানে জল তুমি 25 ডিগ্রি জল খাও, 50 ডিগ্রি জল খাও, 100 ডিগ্রি বয়েল করে জল খাও, সেফ। জল সেফ। কেন সেফ? জল নিউট্রালি থাকে। H প্লাস জল যতই ডিসোসিয়েট হোক, H প্লাস আর OH মাইনাস এর মান অলওয়েজ সমান থাকবে। তাহলে আয়নিক প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন আছে না? ক্লিয়ার? আরেকবার রিপিট করে নিই, সামারি করি। জলের KW কত মান? 10⁻14। কোন টেম্পারেচারে? 14। টেম্পারেচার বাড়ালে কি ঘটতে পারে? ডিসোসিয়েশন বাড়তে পারে, তাতে KW এর মান বাড়তে পারে। স্টিল জল নিউট্রাল নাকি অ্যাসিডিক? স্টিল জল নিউট্রাল। মাথায় ঢুকছে? এবারে দু একটা প্রবলেম আমি দেখাবো। এই প্রবলেমের উত্তরটা লেখা আছে। আমি আলোচনা করলাম, এতক্ষণ ধরে রেডি আলোচনা করলাম। পড়ে দেখো কি বলছে। 25 ডিগ্রি সি তাপমাত্রায় জলের আয়নীয় গুণফলের মান কত? বলে দিয়েছি একটু আগে। কত? 10⁻14। এবারে বলছে তাপমাত্রা বৃদ্ধিতে এর মান কিভাবে পরিবর্তিত হয়? উত্তর একটাও পড়বে না, আলোচনা করে দিয়েছি। সামারি করে বলো কিভাবে পরিবর্তিত হয় তাপমাত্রা পরিবর্তন? তাপমাত্রা বাড়ালে বিয়োজন মাত্রা বাড়ে, KW এর মান বাড়বে। ব্যাস এইটুকু। ছাড়বো? তোমরা এই প্রশ্নগুলো খাতায় লেখো তো, সিরিয়াস বলছি। খাতা লিখে রাখবে, নাহলে পরীক্ষার আগে কিন্তু খুব সমস্যায় পড়বে। নেক্সট প্রশ্নে এসো। বলছে কোন একটা জলের আয়নীয় গুণফলের মান 10⁻14। এটাই হয়, এটাই লিখলাম। ওই তাপমাত্রায় প্রতি সিসি জলে, এটা একটা অঙ্ক দিয়েছে, হ্যাঁ অঙ্কটা বোঝাবো আমি, স্টার দিলাম অঙ্কটা। প্রতি সিসি জলে H প্লাস আর OH মাইনাস এর আয়নের সংখ্যা নির্ণয় করতে বলছি। খুব ইম্পর্টেন্ট কথা। দেখো, আমি এতক্ষণ ধরে বলে আসছিলাম জলে H প্লাস এর গাঢ়ত্ব 10⁻⁻7 মোলার। আমাদের এই অঙ্কটা করতে গেলে মোলার মানে কি সেটা বুঝতে হবে। মোলার মানে আমরা বারে বারে বলেছি, আগের দিনও বলেছি, মোলার কথাটার অর্থ প্রতি 1000 ml দ্রবণে H প্লাস আছে 10⁻⁻7 মোল। অঙ্কটা হাতে হাতে করি, চলো করো। তোমরা এই কথাটাই লেখো যে 1000 ml, ml মানে সিসি, 1000 সিসিতে H প্লাস আছে 10⁻⁻7 মোল। ভাষা দিয়ে লিখবে সবাই। লেখো ধ্রুবজ্যোতি। ধ্রুবজ্যোতি খুব ফেসবুক করে, তাই না? ফেসবুক অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ, আমাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, নাও করো। কি লিখলাম বলো? কি লিখলাম? 1000 ml দ্রবণে H প্লাস আছে 10⁻⁻7 মোল। এবার আমায় বলো, আমি কি 1000 ml এ চাইছি? প্রতি সিসি মানে 1 ml এ চাইছি। 1 ml এ কত বের? 1000 এ যদি থাকে, 1000 সিসিতে যদি থাকে 10⁻⁻7 মোল, তাহলে একে থাকবে কত? ভাগ করি। চলো, ওরা বলছে ভাগ করে 10⁻⁻10 মোল। এবার বোঝো, এক সিসিতে বের করে ফেলেছি কিন্তু মোল বের করেছি। আমি মোল চাইনি, আমি চাইছি আয়ন সংখ্যা। বলতো মোলকে সংখ্যায় নিয়ে যাওয়ার উপায় কি?
অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করা। রিপিট, মোলকে সংখ্যায় নিয়ে যাওয়ার উপায় অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করা। ব্যাস, এই ভ্যালুকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করা। তাহলে লেখো 10 টু দি পাওয়ার -10 ইনটু 6.023 10 টু দি পাওয়ার 23। এতগুলো H+ তোমার 1 সিসি দ্রবণের মধ্যে আছে। মাথায় ঢুকছে? বলো তো OH- এর সংখ্যা এবার কত হতে পারে? একই হবে। কেন? দুটো তো নিউট্রাল, তো জলে H+ আর OH- সবসময় সমান থাকে। এবারে দেখো অঙ্কটা এখানে অনেক লম্বা চওড়া কথা লিখে অঙ্কটা করা। অঙ্কটা কঠিন না সোজা? সোজা। ছাত্রদের প্রবলেম কি, আমি যদি অঙ্কটা কিচ্ছু না বলে বলতাম এটা পড়ে 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 উদ্ধার করো, তুমি চাপে পড়ে যেতে। বারে বারে পড়তে হতো, বারে বারে পড়তে হতো। অঙ্কটা করতে তোমার এখন 1 মিনিটও লাগবে না। আমি পেজটা একটু সরাই, অঙ্কটা কেউ একজন বোঝাবে আমায়। কে বোঝাবে অঙ্কটা? অন্য কেউ বোঝাও। এই অঙ্কটা অঙ্কটা দেখাতে হবে তো। সর্বনাশ, অঙ্কটা দেখালে তুমি দেখে দেখে বলবে যে? দেখে দেখে বলবে না। 1000 সিসিতে মোল H+ আছে। ঠিক ঠিক হলো, তাহলে ওটা আমার আসলে মোলে। মোলে তো আমাকে বের করতে হবে মোল সংখ্যা, না অণু আয়নের সংখ্যা। আয়নের সংখ্যা তো ওটাকে আমার অ্যাভোগাড্রো দিয়ে গুণ করতে হবে। মোলকে সংখ্যায় নিতে গেলে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করতে হয়। ব্যাস, গুণ করো, অঙ্ক শেষ। OH- এর সংখ্যা সেম নিয়মে হবে। ছাড়ি, পরেরটা আসি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ স্টার্ট দিলাম। এটা একটু ডিফিকাল্ট আছে, একটু ডিফিকাল্ট। ব্যাপারটা বোঝো ভালো করে, একটু কঠিন আছে অঙ্কটা। আমি এই জন্য করেই রেখেছি অঙ্ক। তবু আমি একটু বোঝাবো যাতে বাড়ি থেকে খুব অসুবিধা না হয়। বলছে 25 ডিগ্রিতে আইনীয় গুণফলের মান এটা। কিসের মান দিয়ে দিয়েছি? সিম্বল KW। আমি KW এর মান দিয়ে দিয়েছি। তাহলে জলের বিয়োজন ধ্রুবকের মান বের করতে বলছি, তার মান বের করতে বলছি। কে কে শুধু কে। বলো তো KW আর কে কি সম্পর্ক হতে পারে? আচ্ছা, একটা কাজ করি। আমি কে জিনিসটা কি ছিল, কেউ একজন বলে, আমি লিখবো কে কি ছিল জলের ক্ষেত্রে। কনসেন্ট্রেশন অফ H+ কনসেন্ট্রেশন অফ OH- বাই কনসেন্ট্রেশন অফ ওয়াটার। ঠিক। আর বলো তো এই সমীকরণে কোনটার জায়গায় KW লেখা যেতে পারে? H+ আর OH- এর জায়গায়। ঠিক না? দেখি, তার মানে K সমান KW বাই কনসেন্ট্রেশন অফ ওয়াটার। ঠিক কিনা? এবার এর মান তুমি জানো 10 টু দি পাওয়ার -14। জলের গাঢ়ত্ব যদি জানি, অঙ্ক শেষ। প্রবলেম এটাই, জলের গাঢ়ত্ব বের করাটাই প্রবলেম। জলের গাঢ়ত্ব কত বের করা যাবে কি করে? জলের ভর কত? 18 গ্রাম। 18 গ্রাম। 1 লিটারে কত আছে বলো? আসবে। ছাত্ররা একটা জিনিস আমি আজকে বলে রাখবো, এটা মুখস্থ করবে। জলের গাঢ়ত্ব 55.55 মোল। কেন কথাটা বলছি বোর্ডের দিকে তাকাও, তোমরা তাকাও। আমি এখানে একটা টার্ম লিখেছি, ভালো করে বুঝবে জায়গাটা। 1 লিটার জল মানে 1000 গ্রাম জল। বলো তো কেন বললাম এই কথাটা? 1 লিটার জলকে 1000 গ্রাম জল কেন বললাম? বোঝাও কেউ। 1 লিটারকে প্রথমে এমএল করো। 1 লিটার মানে কত এমএল? 1000 এমএল। জলের ডেনসিটি কত? তো যার ডেনসিটি এক, তার ভর আর আয়তন একই কথা। ওই জন্য 1 লিটার জল মানেই 1000 এমএল জল, সেটা মানেই 1000 গ্রাম জল। এবার গ্রামকে মোল কি করে করে? আণবিক ওজন দিয়ে ভাগ করে। ওই জন্য 1000 কে আণবিক ওজন দিয়ে ভাগ করেছি, এটা হয়ে গেছে মোল। এই ভাগ করলে ভাগফলটাই আসবে 55.55 মোল। তার মানে 1 লিটার জলে মোল সংখ্যা এত, আর 1 লিটার জলের যা মোল সংখ্যা ওটাই তো মোলারিটি। তার মানে এই অঙ্কটা যদি নেক্সট টাইম আসে, শর্টকাটে একবারে বলবো 55.55 এটা জলের মোলারিটি। বিশুদ্ধ জলের মোলারিটি সবসময় ভ্যালুটা মুখস্থ চাই আজকের পর থেকে। আর বের করার কোনো ব্যাপারই না। বলতো কি করে বের করলাম 55.55? 1000 কে 18 দিয়ে ভাগ করলাম। 1000ই কেন করলাম? 1000 গ্রাম কেন করলাম? জলের ডেনসিটি 1, তাই 1000 ml মানে 1000 গ্রাম। আর মোলারিটি মানে তো 1 লিটারে কত?
ওই জন্য 55.55। তার মানে এই অঙ্কে এখানে কত বসাবো? 55.55। অঙ্ক শেষ। অঙ্কটা পারা যাবে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে জলের আয়নীয় গুণফল আর বিয়োজন ধ্রুবকের মধ্যে সম্পর্ক লেখো, পারবো? কি লিখবো সম্পর্ক? K equals to KW by H, concentration of জল। কত জলের কনসেন্ট্রেশন? 55.55 মোলার। আবার বলি জলের কনসেন্ট্রেশন কত? ছাড়ি, মেজর পোরশন আমার এখানে বলা শেষ। এবার আরেকটা ডিফারেন্ট সেকশনে ঢুকবো। এই সেকশনটা একটু কঠিন লাগতে পারে। কি কি বললাম আজকে সামারি করো। প্রথমে ওসওয়াল্ড বললাম, তার লঘুতার সূত্র দেখলাম, আলফার সাথে সি এর সম্পর্ক দেখলাম, আলফার সাথে ভি এর সম্পর্ক দেখলাম, ওখান থেকে ছোট ছোট অঙ্ক করা শিখলাম যে এইচ প্লাসের গাঢ়ত্ব কি করে করতে হয়। মনে আছে তোমাদের? তারপরে আয়নিক প্রোডাক্ট দেখলাম, জলের ডিসোসিয়েশন আর আয়নিক প্রোডাক্টের সম্পর্ক দেখলাম, কেডব্লিউ এর ভ্যালু দেখলাম, সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট তাও দেখলাম। কেন টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেটা বুঝে গেছো। এই অবধি ক্লিয়ার সবার? নেক্সট এসো কনসেপ্ট অফ পিএইচ। পিএইচ এর নাম কোথাও শুনেছো এর আগে? কোন ক্লাস? 9। কি শুনেছো পিএইচ সম্পর্কে? ওকে, আমি আগে তোমাদেরকে এর ব্যাকগ্রাউন্ড বলি যে পিএইচটা কেন প্রয়োজন হয়েছিল, বিজ্ঞানীরা কেন পিএইচটা নিয়ে স্টাডি করলেন। ধরা যাক তোমায় আমি একটা অ্যাসিড দ্রবণ দিলাম, যে অ্যাসিড দ্রবণটা মাত্রা 2 মোলার বা 2 নরমাল, যা ইচ্ছে হতে পারে, এটা ওর মাত্রা। এবার বা 2 না করে আমি না 1 করি, আমার বুঝতে সুবিধা হবে। 1 করি, 1 মোলার। বলো দেখি এই দ্রবণটাকে যদি অ্যানালাইসিস করি, এখান থেকে আমরা H+ আয়ন পাবো, Cl- আয়ন পাবো। বলো দেখি H+ আয়নের গাঢ়ত্ব কত হবে? অ্যাসিডটার গাঢ়ত্ব 1 মোলার বলেছি, H+ এর গাঢ়ত্ব কত হবে? 1 ই হবে। কেন? তোমরা তো ঘাবড়াচ্ছিলে কেন? এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য 100% বিয়োজিত হয়, তাই এর গাঢ়ত্ব যা, এর গাঢ়ত্ব তাই। আর টেনশন নেবে? তীব্র তড়িৎ বিশ্লেষণ থেকে টেনশন নেই, H এর গাঢ়ত্ব H+ এর গাঢ়ত্ব তাই, Cl- এর গাঢ়ত্বও তাই। তো আমি লিখলাম এর গাঢ়ত্ব 1 মোলার, এর গাঢ়ত্ব 1 মোলার। মাথায় ঢুকছে? যদি এর গাঢ়ত্ব আমি 2 মোলার নিতাম, H+ এর গাঢ়ত্ব কত লিখতাম? 2 মোলার। Cl- কত লিখতাম? 2 মোলার। কনসেপ্ট ক্লিয়ার? তীব্র হলে টেনশন নেই, মৃদু হলে ঝামেলা, মৃদু পরে আবার আসবো। এখন ভাবো আমি যদি এই অ্যাসিডটাকে রং নাম্বার ফোন করে বলছে কি, ফোন করে বলছে কি, হ্যাঁ তাকো কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম আমি। ও হ্যাঁ, এই সলিউশনকে ধরা যাক আমি 100 টাইমস ডাইলিউট করলাম। ভালো করে একটু বুঝবে, হ্যাঁ, 100 টাইমস ডাইলিউট করলাম। ডাইলিউট করা মানে বুঝো কি? ডাইলিউট করা মানে কি? জল দিলাম, যদি 100 টাইমস ডাইলিউট করো, বলো তো 1 মোলারটা চেঞ্জ হয়ে কত মোলার হবে? গেস করো। পরে আমি এগুলো অঙ্ক করা শেখাবো কি করে করে। যা ছিল তার 100 গুণ লঘু করে ফেলেছি। এবারে গাঢ়ত্ব কত হবে? সহজ বলি, 100 দিয়ে ভাগ করো, 1/100, 10⁻²। তার মানে এবারে H+ এর গাঢ়ত্ব দাঁড়াবে 10⁻² মোলার। ঠিক? আমি না আরো 100 টাইমস ডাইলিউট করলাম, কি হবে গাঢ়ত্ব? 10⁻⁴। আরো যদি 100 টাইমস ডাইলিউট করি, H+ এর গাঢ়ত্ব 10⁻⁴ মোলার। আরো 100 টাইম ডাইলিউট করলাম, 10⁻�6। সায়েন্টিস্টরা দেখছে কি, যে যে সলিউশনের কনসেন্ট্রেশন গুলো খুব অল্প, এদেরকে আমরা বলি ভেরি ডাইলিউট সলিউশন। এটাও ডাইলিউট। কনসেন্ট্রেটেড বললে তার স্ট্রেংথ হতো 12 মোলার, 14 মোলার, এই সব 10 মোলার, এগুলো কনসেন্ট্রেটেড। 1 মোলার মানে ডাইলিউট। কিন্তু এই সলিউশন গুলো ভেরি 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 ডাইলিউট, মানে তুমি কনসেন্ট্রেশনের লেভেলটা ভেবেছো 10⁻⁻6, 10⁻10, এইরকম যদি হয়, আমি এটাকে যদি পয়েন্ট দিয়ে লিখতে চাই, 10⁻⁻6 কে পয়েন্ট দিয়ে যদি লিখতে চাই, পয়েন্টের পর কতগুলো জিরো লিখবো?
5টা 0 লিখে 1 লিখবো, তাই তো? তাহলে 10 টু দি পাওয়ার -6 কে আমরা রিপ্রেজেন্ট করব 5টা 0 লিখে লিখবো 1, রাইট? প্রবলেম কি, যখন সলিউশন ভেরি ভেরি ডাইলিউট হয়ে যায় তখন তাদের গাঢ়ত্ব নিয়ে কাজ করতে গিয়ে সায়েন্টিস্টরা প্রবলেম ফেস করে। তোমাকে যদি আমি বারে বারে বলি এই কনসেন্ট্রেশন নিয়ে একটা ডেটাবেস বানাও, 0.00001 একটু প্রবলেমেটিক এই জায়গাগুলো। কখন প্রবলেমেটিক কখন প্রবলেমেটিক না আরেকবার বলি। গাঢ়ত্ব যখন 1 বা তার বেশি তখন গাঢ়ত্ব নিয়ে কাজ করার কোনো প্রবলেম নেই, কারণ স্ট্যান্ডার্ড ভ্যালু হোল নাম্বার। যখনই সলিউশন গুলো ভেরি ভেরি ডাইলিউট হয়ে যায়, একের চেয়ে কমে যায়, 10 টু দি পাওয়ার মাইনাসে গাঢ়ত্ব চলে আসে, তখন এই গাঢ়ত্বগুলো নিয়ে ডিল করাটাই সায়েন্টিস্টদের কাছে প্রবলেম। ওরা তখন এই সলিউশন খোঁজার চেষ্টা করলো। ওরা দেখলো যে আমার গাঢ়ত্ব, ধরা যাক আমি H প্লাস এর গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার -4 মোলার বলছি, তাহলে সলিউশনটাকে আমরা ভেরি ডাইলিউট বলবো। কেন ভেরি ডাইলিউট? কারণ গাঢ়ত্বটা পয়েন্টে চলে এসেছে, তাই ভেরি ডাইলিউট। ওরা তখন বললো একটা কাজ করি, এর দুপাশে লগ নেই। আরেকবার রিপিট করি কাজটা, মানে এটা ওদের মাথায় এসছে। কি করলো? দুপাশে লগ দিল। চলো লগ নেই, এ পাশেও লগ, এ পাশেও লগ। এটাকে লিখলাম লগ এইচ প্লাস, আর এটাকে লিখলাম লগ 10 টু দি পাওয়ার -4। তাহলে তুমি দেখো ডান দিকে, তোমরা জানো পাওয়ার লগের ক্ষেত্রে কি হয়, সামনে আসে। ওরা দেখলো -4 লগ 10, লগ 10 এর মান কত হয়? 1, জানি লগ 10 এর মান 1, লগ 10 এর মান 1 বসাই, ভ্যালুটা কত আসলো? -4। তাও ভ্যালুটা ওদের পছন্দ হলো না। ওরা দেখলো আরে 4 তো আসলো কিন্তু সামনে মাইনাস চলে আসলো, প্রবলেম। জোর করে দুপাশে দিল একটা মাইনাস, তাহলে -4টা কি হয়ে গেল? প্লাস। এই মানটা পছন্দ হলো। ওরা দেখলো আরে 10 টু দি পাওয়ার -4 কে খুব সহজে 4 এ কনভার্ট করা যায়। কি করলে কনভার্ট হয়ে যায়? যদি তার সামনে আমরা মাইনাস লগ এই ম্যাথমেটিক্যাল অপারেটরটাকে জুড়ে দিই, এই খারাপ মানটা হয়ে যায় ভালো মান। এখান থেকে ওরা পিএইচ এর কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে। তার মানে পিএইচটা কিন্তু সুবিধের জন্য বিজ্ঞানীদের ইন্ট্রোডিউস করা। এই জিনিসটাকেই ওরা নাম দিয়েছে পিএইচ অফ এ সলিউশন। তো যদি পরীক্ষায় বলে পিএইচ এর সংজ্ঞা দাও, তুমি অত কিছু ভাববে না, এটা যেটা লেখা আছে এটা দেখে পিএইচ এর সংজ্ঞা দেবো। বলি সংজ্ঞা, এটা কি লিখেছি বলি, নেগেটিভ লগারিদম ভ্যালু অফ H প্লাস আয়ন কনসেন্ট্রেশন ইজ কল্ড পিএইচ। বাংলায় বলি, H প্লাস আয়নের গাঢ়ত্বের নেগেটিভ লগ মানকে ওই দ্রবণে পিএইচ। যা ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ করেছি সেটাকে ভাষা দিয়ে বললাম পিএইচ কাকে বলে। বলো পিএইচ কাকে বলে? H প্লাস আয়নের ঋণাত্মক লগারিদম ভ্যালুকে বলে পিএইচ। আবার রিপিট করো, পিএইচ কাকে বলে? আয়নের গাঢ়ত্বের নেগেটিভ লগারিদম ভ্যালুকে বলে পিএইচ। পিএইচ করার উদ্দেশ্য কি ছিল? সুবিধার জন্য। আমরা তো পরীক্ষায় সুবিধার জন্য লিখবো না, আমরা বলবো যে যে দ্রবণের গাঢ়ত্ব খুবই কম, কম বলতে কোন অর্ডারের? 10 টু দি পাওয়ার মাইনাস অর্ডারের, তাদের গাঢ়ত্বগুলোকে ওরা হোল নাম্বারসে আনার জন্য পিএইচটা ইন্ট্রোডিউস করেছে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, পিএইচ এই কথাটা কোন ধরনের দ্রবণের জন্য প্রযোজ্য? অ্যানসার করো। লঘু দ্রবণের জন্য। গাঢ় দ্রবণের জন্য পিএইচ অ্যাপ্লিকেবল হবে না, বোঝা গেছে? কারণ গাঢ় দ্রবণের জন্য তো গাঢ়ত্ব নিজেই হোল নাম্বার, তাদেরকে আবার পিএইচ কেন করব? পিএইচ শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে যারা লঘু দ্রবণের ক্ষেত্রে। যেমন আমি তোমাদেরকে জলের গল্পে আসি। জলে 25 ডিগ্রিতে H প্লাস এর গাঢ়ত্ব কত ছিল তোমরা দেখেছো? 10 টু দি পাওয়ার -7। এই মানটাকে তোমাদের বেশি মান মনে হয় না ছোট মান মনে হয়? ছোট। এর জন্য পিএইচ অ্যাপ্লিকেবল হবে কিনা? হবে। এবার বলো তো, এর যদি বোথ সাইড নেগেটিভ লগারিদম নেই, পিএইচ এর মান কত হওয়া উচিত? 7। মুখে মুখে হয়ে যাবে। দেখবে 10 এর পাওয়ারে যা আছে সেটা মাইনাস হয়ে সামনে আসবে। গল্প বোঝা গেছে? এটা কিন্তু করার জন্য কোনো ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নেই, এগুলো ছোট ছোট মান মুখে মুখে হবে। এর পিএইচ এর মান একবারে বলো কত? 7। জলের পিএইচ ওই জন্য লোকে বলে 7। মাথায় ঢুকছে এবার পিএইচ কেন 7? সিমিলার ওয়েতে ওরা দেখেছে যে জলের তো OH মাইনাস এরও গাঢ়ত্ব হয় 10 টু দি পাওয়ার -7। এটাও তো খারাপ মান, একেও পূর্ণ সংখ্যা করা দরকার, এরও বোথ সাইড মাইনাস লগ নিয়েছে। তবে হ্যাঁ, H প্লাস এর মাইনাস লগ নিলে যেমন পিএইচ বলে, এর মাইনাস লগ নিলে কিন্তু আর পিএইচ বলবে না, জানো কি বলবে? পিওএইচ। নিয়মটা হচ্ছে যার তুমি মাইনাস লগ নিচ্ছ, আমি কথাটা আরেকবার বোঝাই, 10 টু দি পাওয়ার -7 এর বোথ সাইড মাইনাস লগ নিলাম, দাঁড়াও
এই জায়গাটা আর লেখা উচিত 10 টু দি পাওয়ার মাইনাস লগ। এটা লগ কার নিলাম ওইচ এর, এটাকে বলবো পি ও এইচ, এর ভ্যালু হবে 7। তার মানে পিএইচ কিন্তু কনসেপ্ট এটা যে মাইনাস লগ যার নিচ্ছি পি অফ দ্যাট, এইচ প্লাস এর মাইনাস লগ নিয়েছিলাম পি অফ দ্যাট, ওইচ মাইনাস এর মাইনাস লগ নিয়েছি পি অফ দ্যাট। সেম ভাবে তোমরা দেখবে আমরা জলের কেডব্লিউ এর মান পেয়েছিলাম 10 টু দি পাওয়ার মাইনাস 14 পেয়েছি না, এরও মাইনাস লগ নেওয়া যেতে পারে। তখন জানো এই ভ্যালুটাকে আমরা কি বলবো, ওই যে বলেছি পি অফ দ্যাট, যারই নেগেটিভ লগারিদম নেব পি অফ ওই জিনিসটা, বলো পি কে ডব্লিউ, এটাকে বলা হয় পি কে ডব্লিউ। জলের পি কে ডব্লিউ এর ভ্যালু সরি 14 মাইনাস না 14। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস শেখালাম, জলের পিএইচ কত 7, জলের পিওএইচ কত 7, পিকেডব্লিউ কত 14। মাথায় ঢুকছে? ইভেন তোমরা দেখবে আজকে আমরা এরকম করেছিলাম কেডব্লিউ সমান concentration of H plus into concentration of OH minus করেছিলাম। এদের ভ্যালু গুলো জানি আমরা -7 ইনটু -7, এর যদি বোথ সাইড আমরা নেগেটিভ লগারিদম নেই এরকম ফর্মুলা বানানো যায় PKW সমান PH প্লাস POH। এটাকে লিখে একটা বক্স করে দাও। এইটুকু আমি সামারি করব, তারপরে নেক্সট প্রসিড করব। সবার লেখা শেষ হলে বলবে শেষ। কয়টা প্রশ্ন জিজ্ঞেস করব, অ্যান্সার করবে। সরিয়ে দিলাম। জলের পিএইচ ভ্যালু 7, কত ডিগ্রিতে 25, ভেরি গুড। জলের পিওএইচ 7, পিকেডব্লিউ 14, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু পিকেডব্লিউ, তার ভ্যালুটা কত পেয়েছি। তার মানে একটা ইন্টারেস্টিং ফর্মুলা আরেকটা পেলাম, যে কোনো সলিউশন সেটা যদি ডাইলিউট হয় তার পিএইচ এবং পিওএইচ এদের যোগফল সব সময় 14 হবে। এটা আরেকটা থিওরি। কেন বললাম বলতো, লঘু দ্রবণের জন্য পিএইচ আর পিওএইচ এর ভ্যালু সব সময় 14 হবে, কারণ জলে কেডব্লিউ এর মান পিকেডব্লিউ এর মান 14। তোমরা দেখেছো পিকেডব্লিউ এর মান 14 ছিল। এটা তখনই ট্রু যদি টেম্পারেচার 25 ডিগ্রি থাকে। তো আমি একটু আগে একটা एग्जांपल তোমাদের দিয়েছিলাম, বলেছিলাম যদি 50 ডিগ্রিতে ধরে নিলাম 50 ডিগ্রি সি তে জলের H প্লাস এর ভ্যালু 10 টু দি পাওয়ার -6 হয়, OH মাইনাস এর ভ্যালুও 10 টু দি পাওয়ার -6 হয়, বলতো এই অবস্থায় জলের পিকেডব্লিউ এর মান কত হবে? এদিকে বলতে পারে 12। মাথায় ঢুকছে? তার মানে পিকেডব্লিউ চেঞ্জ হতে পারে, কখন হতে পারে? যদি টেম্পারেচার চেঞ্জ হয়, আর যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে পিকেডব্লিউ চেঞ্জ হবে না। তার মানে একটা জিনিস পরিষ্কার যে 25 ডিগ্রি যদি হয় তাহলে সব সময় 14, পিএইচ পিওএইচ যোগ করলে 14। পিএইচ কনসেপ্ট কাদের জন্য অ্যাপ্লিকেবল? লঘু দ্রবণের জন্য, তীব্রদের জন্য অ্যাপ্লিকেবল না। এবারে সামারি করি, এটা লেখা থাকে। ধরা যাক আমার কাছে পিওর জল আছে এবং টেম্পারেচার কিছু না বলা থাকলে আমি ধরে নেব টেম্পারেচার 25 ডিগ্রি সি আছে। H প্লাস দ্রবণে 10 টু দি পাওয়ার -7 মোলার আছে, OH মাইনাস ও দ্রবণে 10 টু দি পাওয়ার -7 মোলার আছে। আর তোমরা এতক্ষণে শিখলে পিএইচ এর মান 7, পিওএইচ এর মানও 7। এবার ধরা যাক আমি জলের মধ্যে বাইরে থেকে 2 ড্রপস HCl যোগ করলাম। কি যোগ করলাম? জলে 2 ফোঁটা HCl যোগ করলাম। এবারে ভাবো H প্লাস HCl যোগ করা মানে এই আয়নটা বাড়লো না এই আয়নটা বাড়লো? H প্লাস বাড়লো। এবারে ভাবো এটা যোগ করার আগে এদের দুজনের মান ছিল সমান, জল ছিল নিউট্রাল। অ্যাসিড যোগ করার পরে এই দুজনের মান সমান হবে না। কার মান বাড়লো? তাহলে আমি একটা কাজ করি, আমি লিখলাম HCl যোগ করার ফলে জলে H প্লাস এর মান OH এর থেকে বেশি। OH টা তো কনস্ট্যান্ট ছিল 10 টু দি পাওয়ার -7, এটা আমি বাড়িয়েছি বাইরে থেকে যোগ করে। এবার বলো তো এর মান এর চেয়ে বেশি হলে কত হতে পারে? খুব কম যদি অ্যাডও করি কত হতে পারে এর চেয়ে বেশি? 10 টু দি পাওয়ার -6, -8 না, গুলিয়ে ফেলো না,
-7 থেকে বেশি মান -6, আরো বেশি মান -5, -8 বললে কম না বেশি? কম। এবার শোনো, এটার মান এটার চেয়ে বেশি, আমি ধরে নিলাম H প্লাস এর মান 10⁻⁻6 মোলার। বলতো এই অবস্থায় যদি এর নেগেটিভ লগারিদম নেই তাহলে pH এর ভ্যালু কত হয়? 6। ইন্টারেস্টিং জিনিস এই জিনিসটাই, যে তার মানে pH এর মান 7 হলে তো নিউট্রাল ছিল, 7 এর চেয়ে কমিয়ে দিয়ে 6 করলাম, দ্রবণ কিন্তু আর নিউট্রাল থাকলো না, দ্রবণ হয়ে গেল অ্যাসিডিক। গল্পটা বুঝতে পারলে? আমি না 2 ড্রপের জায়গায় 10 ড্রপ দিলাম H প্লাস HCl, তাতে দেখা গেল আমার H প্লাস এর গাঢ়ত্ব বেড়ে 10⁻⁻5 হলো। এবার বোঝা গেল pH কত হচ্ছে? 5। তাহলে একটা জিনিস বোঝো, pH এর মান যদি 7 থেকে আস্তে আস্তে কমতে থাকে, দ্রবণে বলতো কি বাড়ছে? অ্যাসিডিটি বাড়ছে। মাথায় ঢোকাও সবাই। দ্রবণ অ্যাসিডিক বুঝবো pH দেখে দেখে। যার pH এর মান যত কম সেই দ্রবণের অ্যাসিডিটি তত বেশি। মাথায় ঢুকছে? রিপিট। pH এর মান থেকে অ্যাসিডিটি কি করে বুঝি? যার pH এর মান যত কম সে তত বেশি অ্যাসিডিক। আমি দুটো উদাহরণ দিতে চাই এবার, অ্যাটেনশন দিও। ধরা যাক তোমার কাছে একটা সলিউশন আছে যার pH এর মান 3, এটা সলিউশন 1, ফার্স্ট সলিউশন। তোমার কাছে আরেকটা সলিউশন আছে যার pH এর মান 5, বলতো সলিউশন 1 সলিউশন 2 কে বেশি অ্যাসিডিক? সলিউশন 1। ক্লিয়ার একদম? এবার নেক্সট প্রশ্ন, ঝামেলা আছে, একটু ভাববে। কত আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাকে না আমি 5 না করে আমার সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে, ভুল করার ক্ষেত্রে সুবিধা হবে, সময় করলাম। আগের বার হয়তো ভুল করতে না, এবার ভুল করবে। একটা দ্রবণের pH 3, আরেকটা দ্রবণের pH 6, কোনটা বেশি অ্যাসিডিক? 3। কত গুণ বেশি অ্যাসিডিক? ভুল করানোর জন্য দিয়েছিলাম মানটা, ও ভুল করেছে। 3 গুণ। কেন গো 3 গুণ? তোমরা তোমরা অর্ধেক সঠিক রাস্তায় আর অর্ধেক কনফিউশনে আছো। হাফ গুণ? না না। আচ্ছা আমার একটা কথা বলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে টাইম দাও। যার pH 3, অ্যাটেনশন দাও, যার pH 3, আচ্ছা আমি আসছি না, আচ্ছা আর গল্প না, আর কথা না। যার pH 3 তার H প্লাস এর মান কত? 10⁻⁻3। যার pH 6 তার H প্লাস এর মান 10⁻⁻6। এবার বলো এটা বড় না এটা বড়? উপরেরটা কত গুণ বড়? 3 গুণ। 10⁻3 গুণ। তুমি যদি 10⁻6 কে 10 কিউব দিয়ে গুণ করো তবে মান এটা আসবে। তার নিয়ম হচ্ছে pH এর ডিফারেন্স দেখবো, 10 এর পাওয়ারে নিয়ে যাব। তোমরা কি করেছো? তোমরা এটা থেকে এটা দ্বিগুণ, এই রিলেশন হবে না, ডিফারেন্স সেটাকে পাওয়ারে নাও। এদের ডিফারেন্স কত? 3, 3 কে 10 এর পাওয়ারে নাও, ওই জন্য 10⁻3 টাইমস এটা বেশি আছে। এই প্রশ্ন পরীক্ষায় আসলে ছাত্ররা গন্ডগোল করেই, এই গন্ডগোল করা যাবে না। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, এটা কি বুঝলাম না বুঝলাম না? না আমি আরেকটা উদাহরণ দেবো, বোঝেনি তোমরা, আমি জোর করে বললাম, আমি জানি বুঝেছো। একটা দ্রবণের pH এর মান 2, আরেকটা দ্রবণের pH এর মান 6, কে বেশি অ্যাসিডিক? pH 2 কত গুণ বেশি অ্যাসিডিক? 10⁻4 টাইমস বেশি অ্যাসিডিক। আর কখনো ভুল হবে না, নিয়ম হচ্ছে ডিফারেন্স করতে হয়, ডিফারেন্সটাকে 10 এর পাওয়ারে নিয়ে যেতে হয়। পারবো না পারবো না? পারবো। এবারে pH এর মান কমলে অ্যাসিডিক হয় আমরা বুঝে গেছি। এখন ভাবো আমি 10⁻⁻7 যখন H প্লাস এর গাঢ়ত্ব ছিল আমরা বলছিলাম pH 7, এর থেকে স্ট্রং অ্যাসিডিক সলিউশনের গাঢ়ত্ব বাড়াতে থাকি, -6, -5, -4, -3, -2, -1। বাদিকে যতগুলো মান লিখলাম সবগুলো মান 10⁻⁻7 এর চেয়ে বেশি না কম? বেশি। তাহলে প্রত্যেকটার pH বের করতে পারি আমরা? মুখে মুখে বলতে শুরু করো। 6, 5, 4, 3, 2, 1। প্রত্যেকটা দ্রবণ এদের থেকে বেশি 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 করে অ্যাসিডিক। আমার প্রশ্ন, pH কমলে অ্যাসিডিটি বাড়ে, এটা ট্রু, কিন্তু কমলে কত দূর অবধি কমবে? কমার কি কোনো লিমিট আছে? 7, 6, 5, 4, 3 করে 1 অবধি তো আসলাম, আর কত নিচে নামবো? এটা প্রশ্ন। মাইনাসে যাবে কিনা সেটাও প্রশ্ন। এই কনসেপ্টটা এবার দিয়ে যে pH এর মান কমলে কত দূর অবধি কমতে পারে তার ধারণা থাকা দরকার।
নাহলে তো এরপরে 0 আসবে, -1, -2, -3, সারা জীবন কি চলতেই থাকবে? পিএইচ এর কোনো লিমিট নেই। লিমিট আছে, সেটা বোঝার চেষ্টা করো। যারা পিএইচ এর স্কেল আবিষ্কার করেছে তারা বলেছে পিএইচটা অ্যাপ্লিকেবল হবে ফর ডাইলুট সলিউশন। ক্লিয়ার? কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে? এবং ম্যাক্সিমাম 1 মোলার সলিউশনের পিএইচ ভ্যালু বের করা যাবে, তার বেশি না। এটা ওরা রুলস বানিয়ে দিয়েছে যে পিএইচ অ্যাপ্লাই করা যাবে ম্যাক্সিমাম 1 মোলার সলিউশনের জন্য, তার উপরে না। ওরা কেন বলেছে সেটাও বুঝো। তুমি যদি 1 মোলারের উপরে কোনো দ্রবণ নাও, 2 মোলার, 2 মোলারের দ্রবণের গাঢ়ত্ব তো এমনিতেই সুন্দর সংখ্যা, হোল নাম্বার, এর আবার পিএইচ কেন করবে? তুমি লক্ষ্য করে দেখবে, ক্যালকুলেটর আছে কারো কাছে? তুমি যদি 2 এর মাইনাস লগ নাও, মাইনাস লগ 2, দেখবে এই মানটা আসবে 0.3, এর মানটা আসবে -0.3। তার মানে সায়েন্টিস্টরা দেখলো যে আমার পিএইচ করার উদ্দেশ্য ছিল বাজে সংখ্যাকে ভালো করা, আর আমি ভালো সংখ্যাকে মাইনাস লগ করে বাজে করব কোন প্রয়োজনে? না, তার মানে পিএইচ কখনোই 2, 3, 4 এই গাঢ়ত্বের দ্রবণের পিএইচ হবে না। বাংলা কথা বুঝলাম? কাদের দ্রবণের পিএইচ হবে না? 2, 3 মানে 1 এর উপরের গাঢ়ত্বের দ্রবণের পিএইচ হবে না। ম্যাক্সিমাম কোন গাঢ়ত্বের দ্রবণের পিএইচ হবে? 1। এবার ইন্টারেস্টিং জিনিস, 1 দেখো। আমরা যদি 1 তার মাইনাস লগ করি, কারো জানা আছে 1 এর লগ এর ভ্যালু কত হয়? 0। তার মানে পিএইচ এর ভ্যালু কমতে কমতে তুমি 0 পর্যন্ত আসবে, তার নিচে যাবে না। তার মানে 7 থেকে যদি কমতে থাকি, কোন পর্যন্ত আসবো? 0। তার নিচে যাব না, তার নিচে গেলে তো নেগেটিভ। তার নিচে না যাওয়ার কারণ কি? কারণ সেক্ষেত্রে গাঢ়ত্ব নিজেই পূর্ণ সংখ্যা। তাহলে এখানে একটা ডেসক্রিপটিভ প্রশ্ন আছে যে পিএইচ এর মান কমলে অ্যাসিডিক হয় আমরা জানি, কমতে কমতে কত পর্যন্ত আসবে লাস্ট পিএইচ এর মান? 0। নেগেটিভ কেন হবে না পিএইচ এর মান? কারণ তুমি বলবে যে নেগেটিভ হতে গেলে, পিএইচ এর মান নেগেটিভ হতে গেলে গাঢ়ত্বকে হতে হয় পূর্ণ সংখ্যা, 1 এর বেশি। আর গাঢ়ত্ব যখন নিজেই পূর্ণ সংখ্যা, তখন তার নেগেটিভ লগ নিয়ে পিএইচ করার কোনো তাৎপর্য নেই, প্রয়োজন নেই। তাই পিএইচ এর সর্বনিম্ন ভ্যালু 0। তো 7 হলে নিউট্রাল, কম হলে অ্যাসিডিক, কম হতে হতে কোন অবধি যাব? 0, তার নিচে যাব না। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে উপরে গেলে কি হয় সেটাও চেক করি। চলো এসো। এবার ধরা যাক, হ্যাঁ কি বলে? কথা কম, কথা কম, কথা কম। এই অবস্থায় দ্রবণ অ্যাসিডিক না বেসিক না নিউট্রাল? নিউট্রাল। আগেরবার আমি অ্যাসিড বানিয়েছিলাম কি যোগ করে? HCl। চেঞ্জ করে দিলাম, আমি 2 ড্রপ NaOH যোগ করলাম দ্রবণে। কার গাঢ়ত্ব বাড়বে? OH এর গাঢ়ত্ব বাড়বে। চলো OH এর গাঢ়ত্ব এর চেয়ে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও OH এর গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার -6। খুব ইন্টারেস্টিং। OH এর গাঢ়ত্ব যখন 10 টু দি পাওয়ার -6, দ্রবণ তখন আর অ্যাসিডিক থাকলো না, দ্রবণ কি হয়ে গেল? বেসিক। বলতো এর মাইনাস লগ নিলে ভ্যালুটা কত হবে? 6। সেটাকে কি বলবো? পিএইচ? পিওএইচ। ফাইন, দাঁড়াও ভালো করে বুঝবে এই জায়গাটা। তার মানে পিওএইচ এর ভ্যালু যখন 7 এর চেয়ে কমে, দ্রবণ বেসিক হয় না অ্যাসিডিক হয়? বেসিক হয়। পিএইচ এর যা গল্প পিওএইচ এর তাই গল্প। পিওএইচ এর মান আরো কমাও, 5 করো, দ্রবণ কি আরো বেশি বেসিক? পিওএইচ এর মান আরো কমাও, দ্রবণ কি আরো বেশি বেসিক? তার মানে পিওএইচ যত কমতে থাকবে, দ্রবণ তত বেশি বেশি বেসিক হতে থাকবে। পিওএইচ এর মান 5, 4, 3, 2, 1, এরও মান লোয়েস্ট কত দূর অবধি নেব জানো? 0। কারণ কি? বেসের জন্যও ম্যাক্সিমাম 1 মোলারের জন্যই তো পিওএইচ করব, এর উপরে তো করব না। তাহলে একটা জিনিস পরিষ্কার, পিএইচ কমা মানে অ্যাসিডিটি বাড়া, পিওএইচ কমা মানে বেসিসিটি বাড়া। দাঁড়াও এটুকু মাথায় ঢুকলো কিনা দেখি। খুব জটিল জায়গা কিন্তু। পিএইচ কমা মানে অ্যাসিডিটি বাড়া, পিওএইচ কমা বেসিসিটি বাড়া। আবার রিপিট, পিএইচ কমা মানে, পিওএইচ কমা মানে বেসিসিটি। এবার ইন্টারেস্টিং, দাঁড়াও দাঁড়াও, তোমাদের আজকে একটু আগে শেখালাম, এই কথা কম, এই দুটো যোগফল সবসময় কত হবে ডাইলুটদের জন্য? 14 টাকা। যখন পিওএইচ 6, ওই মুহূর্তের পিএইচ কত? যখন 5, ওই মুহূর্তের পিএইচ কত? তাহলে লক্ষ্য করো, আমি যদি মাঝখান থেকে পিওএইচ কে ভুলে যাই, পিওএইচ কে যদি ভুলে যাই, এবার যদি উল্টো করে বলি এটা ভুলে যাও। ধরা যাক তোমায় বললাম কোন একটা দ্রবণের পিএইচ 8,
এবার বলো দ্রবণ অ্যাসিডিক না বেসিক? কি করে বুঝতে বেসিক? তখন পিওএইচ হয়। আমরা একটা প্রোটোকল মেনটেন করব, আমরা পিওএইচ দিয়ে কোনো কিছু পড়াশোনা করবই না, যা করবো সব পিএইচ দিয়ে করবো। ওরা বলছে কি যে দুটো পড়তে গেলে না গন্ডগোল হয়, একটা পড়ি, যদি দেখি পিএইচ এর মান 7 নিউট্রাল বলি, পিএইচ এর মান কমছে অ্যাসিডিক, তাহলে উল্টো পিএইচ এর মান যদি বাড়ে কি বলবো বেসিক। এবং ইন্টারেস্টিং কি পিএইচ এর মান যত বাড়বে 10, 11, 12, 13, 14 দ্রবণের বেসিসিটি তত বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে 14 পরে আর যাবো না দেখে কে বলবে? শিওর যাবো না। কেন যাবো না? কারণ যোগফলই তো 14 বা পিওএইচ এর সর্বনিম্ন মান তো 0, তখন পিএইচ এর সর্বনিম্ন মান কত? 14, 14 এর উপরে যাবে না। এখান থেকে না পিএইচ এর একটা স্কেল আবিষ্কার হলো। সায়েন্টিস্টরা দেখলো যে পিএইচ এর মান মিনিমাম হয় 0, পিএইচ এর মান ম্যাক্সিমাম হয় কত? 14। এটাকেই বলে পিএইচ এর স্কেল। বুঝলাম পিএইচ এর স্কেল কি? ছোটবেলায় তোমরা পড়েছিলে, আজকে বুঝলে যে 0ই কেন হয়, 14ই কেন হয়, এর উপরে নিচে কেন যায়? কারণ 1 মোলারের বেশি দ্রবণের জন্য পিএইচ করা যাবে না। আশা করি পিএইচ এর ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। ক্লিয়ার? এবার যদি তোমাদেরকে গুলিয়ে প্রশ্ন করি, গুলিয়ে মানে একটা দ্রবণের পিএইচ 5, একটা দ্রবণের পিওএইচ 6, গন্ডগোল দিলাম করে, কে বেশি অ্যাসিডিক? কি করে হবে आंसर? এটা না এটা? না, মানে এই দ্রবণ বেশি অ্যাসিডিক না এই দ্রবণ বেশি অ্যাসিডিক? উপরেরটা। কেমন করে বুঝতে উপরেরটা? এর মানটা 5 আর এর পিএইচ এর মান গুড, সব সময় একটাতে কনভার্ট করব। পিওএইচ যদি দেয়া থাকেও সঙ্গে সঙ্গে কিসে কনভার্ট করবে? পিএইচ। ভেরি গুড। যার পিওএইচ 6 তার পিএইচ কত? 8। ব্যাস, এবার উত্তর হয়ে যাবে। যেটা কম সেটা বেশি অ্যাসিডিক। এই কত গুণ বেশি অ্যাসিডিক? 10 টু দি পাওয়ার 3। ফাইন, আর ভুল হবে? এবার প্রশ্নে আসি, কঠিন লাগলো না সোজা লাগলো পিএইচ? ইন্টারেস্টিং খুব, অঙ্ক করতে গিয়ে টের পাবে কেমন ইন্টারেস্টিং। না কঠিন। আমি ভয় দেখাই বলতো কেন? যাতে অ্যাটেনশন বাড়ে, ওই জন্য ভয় দেখাই। প্রথম প্রশ্নে এসো, পড়ো। এটা আমরা মুখে মুখে করে নেব। প্রথম প্রশ্ন, যে অ্যাসিডটা দিলাম এটা তীব্র নাকি মৃদু? প্রথম এটাই দেখব। তীব্র হলে টেনশনলেস, তীব্র হলে টেনশন নেই। আমরা একটা কাজ করি, নাইট্রিক অ্যাসিডকে বিয়োজন করি, করো বিয়োজন করো। H++ NO3-। এর গাঢ়ত্ব কত লেখা আছে? 0.01 নরমাল। বলতে পারো H+ এর গাঢ়ত্ব কত? সেম। এটা ডিসোসিয়েশন করে দেখবে। কেন বললাম? ইন কেস যদি এটা একক্ষারীয় অ্যাসিড না হয়ে দ্বিক্ষারীয় হতো তাহলে কিন্তু চাপ ছিল। বলতো কেন? মনে করা যাক এখানে দুখানা H, আচ্ছা ওটা আমি एग्जांपले আসি, আপাতত থাক। এটার মান 0.01 নরমাল। বলো পিএইচ এর মান কত? মুখে মুখে কে বললো 2? হাত তোলো। ভেরি গুড। কি করে 2 বললে? এটা 1/100 সবসময় 10 এর মাইনাস পাওয়ারে নিয়ে চলে যাও। এর মান 10 টু দি পাওয়ার -2। এবার -2 এর পিএইচ করলে কত হয়? 2। ওই জন্য তাড়াতাড়ি অ্যানসার বলেছে 2। ভেরি গুড, ও ধরে নিয়েছে। মাথা ঢুকছে? পরেরটাই আসি, পরেরটাই আসো। এত নরমাল ক্ষার দ্রবণের পিএইচ বের করতে বলছে। আমার একটা মিস্টেক কি, ক্ষারটা বলা উচিত ছিল। আমি ধরে নিলাম ক্ষারটা NaOH। সবার আগে পিএইচ আগে বের করতে যেও না। হ্যাঁ ভাই, শিওর? কি করে বলতে? আচ্ছা আচ্ছা, ও যেটা বলছে না এক্সাক্ট হবে না, একটু আশেপাশে যাবে। তাকাও, আমরা OH মাইনাস এর গাঢ়ত্ব লিখব 0.0035। আচ্ছা, এটা OH মাইনাস এর গাঢ়ত্ব। এর মাইনাস লগ নিলে বেরোবে কি? এর মাইনাস লগ নিলে বেরোবে POH। দাঁড়াও, এখান থেকে আগে তোমরা POH বের করবে মাইনাস লগ অফ 0.0035, যা বেরোবে 14 থেকে বাদ দেবে, তবে গিয়ে বেরোবে পিএইচ। অঙ্কটা পারবো না?
প্রয়োজন পড়তে পারে ম্যাক্সিমাম ক্যালকুলেটরের, ইনিশিয়ালি ক্যালকুলেটর ইউজ করো, পরে আমরা দেখিয়ে দেবো, মুখে মুখেও করা যাবে। অঙ্কটা ছাড়ি, এই অঙ্কটা নিয়ে বোধহয় একটু ডাউট আছে। কার কার ডাউট আছে হাত তোলো, আমি করে দেবো তাহলে। এই অঙ্কটা কার কার ডাউট আছে? আমরা চাইছিলাম পিএইচ, বেসের জন্য সরাসরি পিএইচ করব না, আগে যেহেতু বেস আগে পিএইচ করব, 14 থেকে বাদ দিয়ে পিএইচ বের করব। পরেরটা আসো, এই অঙ্কটা মুখে মুখে বলো। একে 10 এর পাওয়ারে নিয়ে যাও, আগে 10 এর পাওয়ারে গেলে কত হয়? 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3। স্ট্রং না উইক? স্ট্রং না উইক? স্ট্রং। এ সরাসরি মাইনাস লগ দিলে কি বেরোবে? পিওএইচ। তার মানে পিওএইচ বেরোলো 3, 14 থেকে বাদ দিলে বেরোবে 11, ওই জন্য বলছে 11। মুখে অঙ্কগুলো হয়ে যাবে, পারবো? পরেরটা আসো, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। এই অঙ্কটা ছাত্ররা ভুল করে, তোমাদের এখনই করতে দিলে ভুল করবে। অঙ্কটা করো মুখে মুখে। সবার আগে, আচ্ছা এটা স্ট্রং না মৃদু? স্ট্রং। ডিসোসিয়েট করি আগে, করো সবাই। H2SO4 লিখে ডিসোসিয়েট করি, বলো বলো। কটা H প্লাস? হ্যাঁ 2H প্লাস, রিমেম্বার 2H প্লাস। এখানে হাইড্রোজেন দুটো আছে, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। ছাড়লাম, তাকাও। এর ভ্যালু 0.5 মোলার। বলো দেখি H প্লাস এর ভ্যালু কত লিখবো? 1 না না 1 0.1 এই জায়গাতেই ছাত্ররা ভুলটা করে, সবাই শুনে নাও। ম্যাক্সিমাম ছাত্র করে কি, এর যা গাঢ়ত্ব দেখে তার লগ নিয়ে অঙ্ক করে ফেলে। বলতো অঙ্ক হবে না কেন তাতে? কারণ ও বিয়োজিত হয়ে দুটো H প্লাস দিয়েছে, তাই আমার H প্লাস এর ভ্যালু করার সময় 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যদি 3খানা হাইড্রোজেন থাকতো কি করতাম? 3 দিয়ে মাল্টিপ্লাই করে তার নেগেটিভ লগারিদম নিয়ে পিএইচ করতাম। তাহলে এর অঙ্কটা একবারে এটাকে 10 এর পাওয়ারে কনভার্ট করি, করো 10 টু দি পাওয়ার -1 মাইনাস লগ করো, pH ইকুয়ালস টু 1। আমি অঙ্কটাকে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি বলার একটাই কারণ, অঙ্কটা যে কঠিন তা না, মিস্টেক হওয়ার চান্সেস আছে। ছাত্ররা এর মাইনাস লগ নিয়ে অঙ্ক করে দিয়ে চলে আসবে, কিন্তু দুটো H প্লাস দেয়, সেটাকে কনসিডার করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, খুব ইম্পর্টেন্ট, শুনে নাও। দেখতে হবে ব্র্যাকেটে মোলারিটি দেয়া না নরমালিটি দেয়া। যদি মোলারিটি থাকে তবে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি অঙ্কটা এরকম দেয়া থাকতো 0.05 নরমাল H2SO4, মনে রাখবে নরমালিটি দেয়া থাকলে অলরেডি এন ফ্যাক্টরটা হিসেব করেই মানটা বের করা, তখন কিন্তু এখানে আর 2 দিয়ে গুণ হবে না, তখন এই মানটাকে সরাসরি নিয়ে তার নেগেটিভ লগারিদম করে পিএইচ বের করতে হবে। তাহলে দুটো জায়গা ক্লিয়ার করো। তীব্র না মৃদু প্রথম দেখবো, মোলারিটি না নরমালিটি এটা অবশ্যই ম্যাটার করে। যদি মোলারিটি থাকে এখানে কি করে নেবে বলো? মাল্টিপ্লাই করে তারপর লগ নেব। আর যদি নরমালিটি থাকে সরাসরি ওটাকে নিয়ে লগ নিয়ে পিএইচ বের করব। বোঝা গেছে কি? বোঝাও। মোলারিটি থাকলে কি করব, নরমালিটি থাকলে কি করব? কে বোঝাবে? মোলারিটি থাকলে যেটা কোএফিশিয়েন্ট থাকবে সেটা দিয়ে গুণ করে নিয়ে অঙ্ক করব, আর যদি নরমালিটি থাকে যেটা আছে ওটা দিয়ে অঙ্ক করব। ক্লিয়ার সবার? নেক্সট আসো 5 পড়ো। এই অঙ্কটা একটু আগে বলেছি, তোমরা বলো। দুটো দ্রবণ, একটার পিএইচ ভ্যালু 2, একটার পিএইচ ভ্যালু 6। আমার প্রশ্ন, কোনটি বেশি আম্লিক এবং কত গুণ বেশি আম্লিক? বোর্ডের প্রশ্ন। 4 2 সে বেশি আম্লিক, কত গুণ? 10 টু দি পাওয়ার 4 গুণ বেশি আম্লিক। পারা উচিত? ইনশাআল্লাহ। নেক্সট 6 নাম্বার পড়ো। একটা দ্রবণের পিএইচ 5, আরেকটা দ্রবণের পিএইচ 7.8। তাদের H প্লাস এর গাঢ়ত্ব বের করতে বলছি, মুখে মুখে। 10 টু দি পাওয়ার -5 একটা, 10 টু দি পাওয়ার -7.8। তার মানে পিএইচটাকে 10 এর পাওয়ারে মাইনাসে ফেলো, অঙ্ক শেষ। ছাড়ি অঙ্কটা, পরেরটা ইম্পর্টেন্ট। 1 লিটার দ্রবণে কত গ্রাম NaOH থাকলে তার পিএইচ হবে 12 স্টার টু দি পাওয়ার ইনফিনিটি? এই ধরনের প্রশ্ন যেইতে আসে বোর্ডে এত কঠিন দেয় না, এটা একটু কঠিন হয়ে গেছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, আমি বোঝাবো। তোমরা এই জায়গাটা নিয়ে ভেবো না, আগে এই জায়গাটা নিয়ে ভাবো। পিএইচ এর মান কত?
12। দ্রবণটা অ্যাসিড না বেস? বেস হলে পিওএইচ ভালো। পিওএইচ কত? 2। এটা বুঝে গেছি না? আমি এখান থেকে লিখবো যেহেতু এটা বেস তাই এর পিওএইচ এর মান 2। আচ্ছা বলো তো পিওএইচ যদি 2 হয় তাহলে OH মাইনাস এর গাঢ়ত্ব কত হওয়া উচিত? 10 টু দি পাওয়ার -2 মোলার। এইটুকু অবধি যদি করতে পারি অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে। এইটুকু অবধি ক্লিয়ার কি? ক্লিয়ার সবার? তাহলে আমাকে এইটুকু অবধি বোঝাও। পিএইচ ছিল 12, কি কি করলাম? স্টেপ গুলো কি কি করলাম? পিএইচ 12, স্টেপ কি কি করলাম? পিওএইচ 2, OH মাইনাস 10 টু দি পাওয়ার -2 মোলার লিখে দিলাম। মাথায় ঢুকছে? আবার বলো পিএইচ 12 ছিল কি কি করলাম? পিওএইচ। আচ্ছা পিওএইচটা কেন করতে গেলাম? এনওএইচ ছিল তাই। এনওএইচ দেয়া ছিল তাই। হ্যাঁ বলো। পিওএইচ কত? 2। OH মাইনাস এর গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার -2। এবারে ইন্টারেস্টিং জিনিস। মোলারিটি জানো? গ্রাম চাই। মোলারিটি টু গ্রাম আগের দিন বারে বারে বলেছি কি করে করে? জোরে জোরে জোরে। মোলারিটি টু গ্রাম কি করে করে? আণবিক ওজন দিয়ে গুণ। কান ধরে সবাই বলো মোলারিটি টু গ্রাম মানে আণবিক ওজন দিয়ে গুণ। এটা না জানলে অঙ্ক হবে না। এই আবার বলো মোলারিটি টু গ্রাম আণবিক ওজন দিয়ে গুণ। আবার বলো মোলারিটি টু গ্রাম। যদি নরমালিটি টু গ্রাম হতো না, তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ। মোলারিটির সময় আণবিক ওজন, নরমালিটির সময় তুল্যাঙ্ক ভার। এটা কেন রেডি হয় না এখনো জানি না। এই 5 বার বলো কথা। মোলারিটিও বলো নরমালিটিও বলো। মোলারিটি 2 গ্রাম আণবিক ওজন দিয়ে গুণ। নরমালিটি 2 গ্রাম তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ। 5 বার বলতে হবে না, আরেকবার বলো। মোলারিটি 2 গ্রাম আণবিক ওজন দিয়ে গুণ। নরমালিটি 2 গ্রাম আণবিক ওজন দিয়ে সরি 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 তোমাদের ইন্ডাকশন। এবার আসো, এরা তো কত গ্রাম চাইছে কিনা? গ্রাম চাইছে কিনা? এনওএইচ এর আণবিক ওজন জানি আমরা কত? 40। ব্যাস এটাকে 40 দিয়ে গুণ, গ্রাম পার লিটার অ্যান্সার। তার মানে মোলারিটি ইনটু 40 যা আসবে এটাই গ্রাম পার লিটারের উত্তর। বল অঙ্কটা কঠিন না সোজা? পারবো? পরের দিন পরীক্ষা না, পরের দিন পরীক্ষা কয়েকদিন বাদে। আচ্ছা এই পর্যন্ত রাখলাম। এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক, এটা বোঝাতে আমার অনেক সময় লাগবে। আমি স্টপ করলাম আজকের ক্লাস। দাঁড়াও রেকর্ডিংটা অফ করে 1 মিনিট।